হাই স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই ভালো আছো। অনেক দিন পর দেখা হচ্ছে। সবাইকেই আমার চ্যানেলে ওয়েলকাম, ফিউচার কম্পেনি ইংলিশ চ্যানেলে প্রত্যেককেই। আজকে তোমাদের একটা নতুন চ্যাপ্টার নিয়ে আলোচনা করব, এবং যে চ্যাপ্টারটার মধ্যে তোমাদের ইংলিশের টোটাল সলিউশন কী করে আমরা কোন কম্পিটিটিভ বলো কিংবা অন্যান্য পরীক্ষাগুলোতে স্টেট এক্সামসে যে সেন্ট্রাল কিংবা স্টেট এক্সামগুলো যে থাকে সেগুলোর ইংলিশ কোন কোন চ্যাপ্টারগুলো আমরা পড়বো বেসিক্যালি, যে চ্যাপ্টারগুলো পড়লে আমাদের টোটাল একটা সিলেবাস কভার হবে, সেরকম একটা সিলেবাস চিন্তাভাবনা নিয়ে আজকে একটা রোড ম্যাপ তৈরি করেছি। সেই রোড ম্যাপটা তোমাদের সামনে আজকে তুলে ধরবো। প্রত্যেককেই মন দিয়ে, খুব তীব্র অ্যাটেনশান দিয়ে, ঠিক আছে, তোমরা ক্লাসটাকে প্রত্যেকে পর্যবেক্ষণ করো, দেখো এটা ভালো একটা সলিউশন তোমরা পাবে। দেওয়ার পরে এই রোড ম্যাপটা দেওয়ার পরেই তারপরে আজকে একটা ক্লাস রাখবো সেন্টেন্সের উপরে, একদম বেসিক চ্যাপ্টারের উপরে, যে সেন্টেন্স ছাড়া কোনো গ্রামারের কোনো জায়গাতেই আমরা কোনো কিছু শেখা সম্ভব নয় বা কিংবা সমাধান করাও সম্ভব নয়, এমন একটা চ্যাপ্টার সেন্টেন্স, একদম গোড়া থেকে। এবং আমার যে সিরিজটা আজকের থেকে রেগুলার চালু হবে, এবং এই সিরিজে একটা প্রধান বৈশিষ্ট্য হচ্ছে কি, যে এই সিরিজে একদম গোড়া থেকে, একদম রুট লেভেল থেকে একদম টপ লেভেল পর্যন্ত আমরা গ্রামার করতে গেলে, যদি আমরা একাডেমিক সেশনও দেখি, মানে 5 থেকে 10 পর্যন্ত কিংবা 12 পর্যন্ত যদি আমরা গ্রামার দেখি, তাহলে এই ক্লাসগুলো খুব হেল্পফুল হবে। শুধুমাত্র কম্পিটিটিভ এক্সামের জন্য নয়, সমস্ত ধরনের পরীক্ষার জন্য কিংবা শেখার জন্য, জানার জন্য, যে কোনো গ্রামার করতে গেলে এই আজকের যে ক্লাসটা, সেই ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট। রুট লেভেল, যে কোনো কিছুকে ভিত তৈরি করতে গেলে তোমাকে আগে রুটটা তৈরি করতে হবে। একদম গোড়া থেকে যদি আমরা শিখতে পারি প্রত্যেকটা জিনিসকে, তাহলে কিন্তু আশা করি সমস্ত গ্রামারগুলোকে আমরা নখদর্পণের মধ্যে, আয়ত্তের মধ্যে নিয়ে আসতে পারবো। ভিত যার ভালো হবে না, সে কোনোভাবেই কিন্তু উঠতে পারবে না। অতি অল্প সহজে সিঁড়ি বেয়ে উপরে উঠে যাবে, তাহলে কিন্তু তার ফলটা ভালো হবে না। দেরি করে করো, ধীরে ধীরে করো, কমপ্লিট শিখো, একদম গোড়া থেকে রুট লেভেল থেকে শিখে যাও, তবে কি দেখবে একটা জায়গায় গিয়ে দাঁড়াতে পারবে। তাতে হয়তো একটু সময় লাগবে, সময় সাপেক্ষ, কিন্তু সময় সাপেক্ষ হলেও তুমি শেখাটা পুরো কমপ্লিট শেখা হবে, ঠিক আছে। যাই হোক, আর বেশি কথা বলাবো না, একদম ক্লাসে চলে যাব। প্রথম থাকছে রোড ম্যাপ, ঠিক আছে। রোড ম্যাপ বলতে কিভাবে পড়বো, কোন কোন জায়গাগুলোকে আমরা একদম খুব খেয়াল করে পড়তে হবে, সিরিয়াসলি পড়তে হবে, কোন কোন জায়গাগুলোকে ইংলিশে হিট করব, যে জায়গাগুলোকে ইংলিশে হিট করলে আমাদের টোটাল সিলেবাসটা কভার হবে, সেই জায়গাটাকে আগে দেখে নেবো আমরা সবার ফার্স্টে, ঠিক আছে। স্টুডেন্টস প্রত্যেকে মন দিয়ে দেখো, ঠিক আছে। দেখো একটু পেনটা নিয়ে নিই। আচ্ছা, চলো। আমার চ্যানেলের নাম হচ্ছে ফিউচার কম্পেনি ইংলিশ। টোটাল কমপ্লিট ইংলিশ সলিউশন আমি করাবো, টোটাল ইংলিশের সমাধানটা আমি আজকে করাবো, ঠিক আছে। আজকেরই করাবো, প্রত্যেক সিরিজের মধ্যে করাবো। এবং ইংলিশ থাকছে সঞ্জয় স্যারের সঙ্গে আমার নাম, এবং আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এটা। যদি কোনো রকম কোনো প্রবলেম থাকে ভিডিওটা দেখার পরে, ক্লাসটা দেখার পরে, তোমরা অবশ্যই এখানে কমেন্ট করতে পারো, হোয়াটসঅ্যাপ করতে পারো, আমি রিপ্লাই দিয়ে দেবো, ঠিক আছে। কমপ্লিট ইংলিশ চ্যাপ্টার্স রয়েছে, দেখো টোটাল সিলেবাস নিয়ে আজকে আলোচনা করব। প্রথমেই বললাম রোড ম্যাপ থাকছে, এবং এখানে দেখো গ্রামার রয়েছে। ইংলিশ চ্যাপ্টারগুলোকে 3টে সেকশানে ভাগ করেছে। যে কোনো পরীক্ষাতে তোমাদের 3টে সেকশান থেকে পরীক্ষা কোশ্চেন আসবে। কি আসবে? দেখো, গ্রামার সেকশান থেকে কোশ্চেন আসবে, ভোকাবুলারি সেকশান থেকে কোশ্চেন আসবে, কম্প্রিহেনশন থেকে কোশ্চেন আসবে। গ্রামার তোমরা বুঝতেই পারছো গ্রামার কোন ধরনের কোশ্চেন থাকে। গ্রামার দেখো নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, কনজাংশন। শুধুমাত্র ভাবলি স্যার এইগুলো মাত্র পড়ে যাবো গ্রামারের ক্ষেত্রে, আর কিছুই থাকবে না। দেখো একদম এই নাউন বলতে শুধু বাচ্চাবেলার নাউন নয়, না যে নাম বোঝালে নাউন হবে, হ্যাঁ, নাউনের পরিবর্তে যা বলবে তাকে প্রোনাউন বলবো, এ সমস্ত কিন্তু মোটেও নয়, বাচ্চাবেলাকার জিনিস নয়। অবশ্যই বাচ্চাবেলাকার ছোটোবেলাকার জিনিস থাকবে, তার সঙ্গে গুরুত্ব দিয়ে একদম ডিপ লেভেলে পড়াশোনা করতে হবে নাউন নিয়ে। নাউনের কী কী আছে, নাউনের ভাগ কী, সেগুলোর কী বৈশিষ্ট্য, একটা সেন্টেন্স থাকবে, তাকে নাউনগুলো চিনতে হবে, ঠিক আছে। অর্থাৎ নাউন নিয়ে একদম ডিপে ক্লাস করতে হবে। প্রনাউনের ডিটেলসে ক্লাস করতে হবে, অ্যাডজেক্টিভের ডিটেলসে ক্লাস করতে হবে, ভার্বের ডিটেলস ক্লাস করতে হবে। একদম তার মধ্যে এই যতগুলো আছে তার মধ্যে ভার্বটা তো খুবই ক্রিটিক্যাল কিছুই নয়, খুব সহজ সরল, সহজভাবে বুঝতে হবে, তবে জিনিসগুলো খুব সহজ হবে। এবং ভার্ব ছাড়া কোনোভাবে কোনো কিছু সক্ষম নয়, তাই ভার্বটাকে খুবই ইম্পর্টেন্ট বলেই বলছি। অ্যাডভার্বে ক্লাস করতে হবে, কনজুগেশন, প্রিপোজিশন, ইন্টারজেকশন, টেন্স এবং কন্ডিশনাল সেন্টেন্স থাকতে শেষে। আর্টিকেল প্রিপোজিশন থাকছে, আর্টিকেল আছে, প্রিপোজিশনটা লেখা নেই, আর্টিকেল প্রিপোজিশন এগুলো সমস্ত প্রিপোজিশন লেখা হয়ে আছে। যাই হোক, টোটালগুলোকে, এইগুলো হচ্ছে গ্রামারের মূল ভিত। এগুলোকে তোমাকে একদম ছোট ছোট করে, একদম টপিক ওয়াইজ, নাউন তো নাউনে ক্লাস করতে হবে। নাউন তো নাউনে যত ব্যাটার আছে নাউনগুলোকে নিয়ে, নাউনের ধরো ইরোর আমরা করেছি, ইরোর কারেকশানের কোশ্চেন আসে নাউন থেকে, প্রোনাউন থেকে, অ্যাডজেক্টিভ থেকে কোশ্চেন আসে। তোমায় কী করতে হবে গ্রামারে বেসিক্যালি?
গ্রামারে আমার সিলেবাসে এই চ্যাপ্টার রয়েছে, একদম ভেবে নিতে হবে যে এই চ্যাপ্টার আছে, আমাকে এই চ্যাপ্টারগুলোকে কভার করতে হবে, ঠিক আছে। তাহলে এই চ্যাপ্টারগুলোকে কভার করতে গেলে নাউনের ক্লাস করতে হবে। প্রথম ধরো তুমি নাউনের ক্লাস করতে আছো, নাউনকে একদম ছোটখাট করে যেখান সেখান থেকে দেখো না, যে কোনো একটা স্যার শুধুমাত্র আমি আমি বলছি মানে আমার ক্লাসটাকে ফলো করতে হবে এমন ব্যাপারটা কিন্তু কোনোভাবেই নয়। তোমরা যে কোনো স্যারের যে কোনো একটা সিরিজ, যে কোনো একজন স্যারকে ধরে তার কমপ্লিট শেখাটা শেখো। নাউন যদি ধরো আমার কাছে ক্লাস করলে এখানে নাউন থেকে মিনিমাম তুমি 3টে ক্লাস পাবে, একটা ক্লাসে কখনো আমি শেষ করতে পারবো না। নাউন থেকে 3টে ক্লাস পাবে, বেসিক ক্লাস, ঠিক আছে। বেসিক থেকে একদম অ্যাডভান্স পর্যন্ত 3টে থেকে 4টে ক্লাস আমার লাগবে শুধু নাউনটা কমপ্লিট করতে গেলে, ঠিক আছে। প্রোনাউন থেকে একই রকমভাবে হবে, প্রোনাউন থেকে তো 4-5টা ক্লাস মনে হয় করতে হবে প্রোনাউন থেকে। অ্যাডজেক্টিভ থেকে 4-5টা ক্লাস হবে, ভার্ব থেকে 4-5টা, টোটাল এতগুলো করে ক্লাস করতে হবে। একদম গোড়া থেকে রুট লেভেল থেকে তোমাকে দেখে আসতে হবে কোন কোন জায়গাগুলো থেকে ইরর কারেকশান আসছে, কোন কোন জায়গাগুলো থেকে গ্রামার খুব ইম্পর্টেন্স থাকছে, নাউনের পার্ট থেকে, প্রোনাউনের পার্ট থেকে, অ্যাডজেক্টিভের পার্ট থেকে, প্রিপোজিশনের পার্ট থেকে। প্রিপোজিশান তো খুবই ইজি করে শেখাবো, একদম অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশান বলো, আর হচ্ছে আমাদের যে মিনিং অনুসারে যে প্রিপোজিশান বসে, হ্যাঁ, অর্থের অনুসারে, সেটাও খুব দারুণভাবে শেখাবো, ঠিক আছে। একদম খুব সুন্দর ডিটেলসে নিখুঁতভাবে ছোট ছোট করে মানে করে বাংলা দিয়ে বুঝিয়ে বুঝিয়ে প্রত্যেকটা জিনিস তোমাদেরকে শেখাবো। আমার সঙ্গে শুধু সঙ্গে থেকো, ঠিক আছে। পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, একটু লাইক করে দিও ভাই। তারপর দেখো গ্রামার সেকশন থেকে তাহলে থাকছে কি, আমাদের এই চ্যাপ্টারগুলোকে কমপ্লিট করতে হবে। টেন্স মানে বুঝতেই পারছো 12খানা টেন্স রয়েছে, সেগুলো ডিটেলস আলোচনা করতে হবে, হ্যাঁ। তাদের আবার ব্যতিক্রম রয়েছে, সেগুলোও পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে। কন্ডিশনাল সেন্টেন্স আছে, এই সেন্টেন্স যদি পাখি হতাম তাহলে আকাশে উঠতাম, সে নানান রকম ব্যাপার ট্যাপার থাকে। কন্ডিশনাল সেন্টেন্সকে আবার 3টে ভাগে ভাগ করা হয়েছে, সেগুলো নিয়ে যখন আমরা ক্লাস করব, কন্ডিশনাল সেন্টেন্স নিয়ে একদম ডিটেলসে ক্লাস করব। কোনোটাই বাদ দেবো না, কোনোটাই বাদ দেবো না, কোনোটা বাদ দেওয়ার মতনও নয়, ঠিক আছে। প্রত্যেকটা জিনিসকে নেব, প্রত্যেকটা টপিক ওয়াইজ। আজকে ধরো নাউন ক্লাস করলাম, নাউন নিয়ে পুরোটা আলোচনা করতে হবে, ঠিক আছে। প্রোনাউন তো ধরবো, তো প্রোনাউন নিয়ে আলোচনা করবো। পরপর 3টে ক্লাস 4টে ক্লাস নাউনের দিয়ে থাকে, প্রত্যেক দিন 1 ঘন্টার বেশি তো ক্লাস করা সম্ভব নয়, প্রত্যেকের অ্যাটেনশন ব্রেক হয়ে যাবে, ঠিক আছে। 1 ঘন্টা করেই ক্লাস থাকবে, এবং নাউনের একটা ক্লাস নিয়ে একদিন আলোচনা করলাম, তারপর দিন আরেকটা 2 নম্বর ক্লাস হলো, 3 নম্বর, এইভাবে মোটামুটি একটা সিরিজ ধরে প্রত্যেকটা গ্রামারের প্রত্যেকটা সেকশন থেকে আমি ক্লাস করাবো একদম ডিটেলসে নিখুঁতভাবে তোমাদের কাছে, ঠিক আছে। ইউটিউব চ্যানেলেই করাবো, তোমরা আমার শুধু সঙ্গে থেকো। জাস্ট তারপর দেখো গ্রামারটা বললাম, ভোকাবুলারিতে কী রয়েছে, সঙ্গে শুধুমাত্র গ্রামারটাকে ইমপ্রুভ করলে হবে না, তোমাকে ভোকাবুলারিটাকে সঙ্গে নিতে হবে। গ্রামারও করতে হবে, ভোকাবুলারিও করতে হবে। কারণ ভোকাবুলারি পার্ট থেকে কী কী কোশ্চেন থাকছে, দেখো সিনোনিম থাকে, অ্যান্টোনিম থাকে, কনফিউজিং ওয়ার্ডস থাকে, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন থাকে। এগুলো তো পড়ে পড়ে শেষ করতে পারবে না, পড়ে পড়ে কখনোই শেষ করতে পারবে না। যদি তুমি একদম হাইলি মোটিভেটেড হয়ে গিয়ে বই বের করে ফেললে, বই বের করে ফেললে, সিনোনিম থেকে পড়া শুরু করলে, সিনোনিম থেকে 2 দিন পড়ার পরে দূর আর ভালো লাগছে না, কত সিনোনিম পড়বো, হ্যাঁ, একদম মোটিভেশন নষ্ট হয়ে যাবে। কিন্তু তোমরা যদি ট্রিক দিয়ে পড়ো, ট্রিক মানে কৌশল ইউজ করে করে প্রত্যেকটা সিনোনিমকে পড়ো, তাহলে দেখবে সুন্দরভাবে সিনোনিম থেকে, অ্যান্টোনিম থেকে যতগুলো ওয়ার্ড আছে, ফেজাল ভার্ব, রুট ওয়ার্ডস, একদম সুন্দরভাবে কিন্তু তৈরি হয়ে যাবে। এই যে যতগুলো জিনিস আছে না, এই যে সিনোনিম, অ্যান্টোনিম, তারপর হচ্ছে কনফিউজিং ওয়ার্ডস, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, ইডিয়ম, ফ্রেজেস, স্পেলিং, মিস্টেক, তার ফেজাল ভাব, এগুলো সব কিছু না দাঁড়িয়ে আছে কিন্তু এই যে নিচে দেখা আছে না রুট ওয়ার্ড, রুট ওয়ার্ড। যদি তোমরা আমার সঙ্গে থেকে রুট ওয়ার্ডটাকে সুন্দরভাবে কমপ্লিট করো না, তাহলে রুট ওয়ার্ড থেকে কিন্তু তুমি অলরেডি সিনোনিম, অ্যান্টোনিম, কনফিউজিং ওয়ার্ডসগুলো কিন্তু আস্তে আস্তে করে সলভ করে ফেলতে পারবে। মানে রুট ওয়ার্ডের উপর ডিপেন্ড করে এই টোটাল ক্লাসটাকে আমি করাবো, ভোকাবুলারি টোটাল ক্লাসটাকে করাবো রুট ওয়ার্ডের উপর ডিপেন্ড করে। তাহলে রুট ওয়ার্ড কী, ব্যাপার কী, যখন আমি ক্লাস করাবো তখন সেই সময় তোমরা রুট ওয়ার্ড সম্পর্কে তার নিখুঁত ডিটেলসে ক্লাস করবো আমরা। রুট ওয়ার্ড নিয়ে মিনিমাম আমি তোমাদেরকে 10খানা ক্লাস করাবো, 10খানা ক্লাস করাবো। এবং এই 10খানা ক্লাসে তোমরা যা যা পাবে, যেগুলো যেগুলো পাবে, সেগুলো নিয়েই ডিটেলসে এগুলোকে বিস্তারিত আলোচনা হবে রুট ওয়ার্ডসের ওয়ার্ডগুলোকে নিয়ে। কথাটা কী বললাম বুঝে গেলো তো ভালো করে? অতএব রুট ওয়ার্ডটা খুবই ইম্পর্টেন্ট গ্রামার করার ক্ষেত্রে, ভোকাবুলারি করার ক্ষেত্রে। কারণ রুট ওয়ার্ড যদি আমরা করি বা শিখি, ভালোভাবে শিখতে পারি, করায়ত্ত করতে পারি, তাহলে কিন্তু অতি অল্পতেই ট্রিকের সঙ্গে, কৌশলের সঙ্গে এই সিনোনিম, অ্যান্টোনিম থেকে, কনফিউজিং ওয়ার্ড থেকে যেগুলো আমাদের ভোকাবুলারি পার্টে থাকছে, এগুলো অতি অল্প সহজেই আমরা শিখে নিতে পারবো, কোনো রকম কোনো প্রেশার না নিয়ে, মেন্টাল প্রেশার না নিয়ে, ঠিক আছে। তাহলে চলো, রুট ওয়ার্ডসটা পড়তে হবে আমাদেরকে মেনলি ভালো করে, এটা করলে এগুলো করতে পারবো। আবার দেখো কম্প্রিহেনশান টেস্ট বলতে কম্প্রিহেনশান কী রয়েছে, তোমাদের আনসিন পার্ট দেয় না, মাধ্যমিকে করে এসছো, উচ্চ মাধ্যমিক করে এসছো, সঙ্গে
আমরা কম্পিটিটিভ পরীক্ষা দিতে গেলেও মাঝে মধ্যে থাকে একটা পার্ট পড়ে একদম টেস্ট তুলে দিল, সেই টেস্ট থেকে কোশ্চেন থাকছে, ঠিক আছে, সেই কোশ্চেনগুলো থাকে, সেটাই হচ্ছে কম্প্রিহেনশন। সেখান থেকে ক্লোজ টেস্ট, মানে তোমরা ধরো একটা ওয়ার্ড দিল, সেই ওয়ার্ডের বলবে একটা অর্থ খুঁজে পেলো, এই প্যাসেজ থেকে খুঁজে বের করো। আবার প্যাসেজ থেকে কোনো সময় কোশ্চেন দেয়, গ্রামারও দেয়, এই প্যাসেজ থেকেই দেবে, সেটাকে বলা হয় কম্প্রিহেনশন, ঠিক আছে, কম্প্রিহেনশন পার্ট। তাহলে এই হচ্ছে টোটাল আমাদের ইংলিশের সিলেবাস। যে কোনো পরীক্ষাতে, তুমি যেই পরীক্ষায় যাও সেই পরীক্ষাতে আমাদের এই গ্রামার পার্ট থেকে এবং ভোকাবুলারি পার্ট থেকে এবং কম্প্রিহেনশন পার্ট থেকে কোশ্চেন থাকে। কোনো কোনো পরীক্ষাতে কম্প্রিহেনশন পার্ট থাকে না, কিন্তু অবশ্যই মাস্ট গ্রামার এবং ভোকাবুলারি পার্ট থেকে কোশ্চেন থাকবেই থাকবে। তাহলে আমাদের কি করতে হবে, গ্রামার পার্ট এবং ভোকাবুলারি পার্টটাকে একদম নিখুঁতভাবে ডিটেলসে খুঁটিয়ে খুঁটিয়ে পার্ট টু পার্ট এ টু জেড পড়তেই হবে আমাদেরকে সকলকে। তবে কিন্তু গ্রামারের পার্টটাকে আমরা ইমপ্রুভ করতে পারবো। আজকের এখানে, আজকের ওখানে, কালকে সেখানে এরকম করে পড়লে কিন্তু হবে না। যে কোনো এক জায়গায় ফিক্স থাকো এবং প্রত্যেকটা সিলেবাসের আমি বলি যে গ্রামার এগুলো পড়তে হবে, তো একদিন ধরে ধরে, দুদিন ধরে, এক সপ্তাহ ধরে নাউন নিয়েই শুধু পড়ে থাকো, শুধু নাউন নিয়ে এক সপ্তাহ পড়ে আসো নাউন নিয়ে, তাহলে নাউনের যত ধরনের ব্যাখ্যা আছে, নাউনের গ্রামাটিক্যাল সলিউশন রয়েছে, এক্সপ্লানেশান রয়েছে, সেগুলো একদম নিখুঁতভাবে দেখো। নাউন নিয়ে ক্লাস করো, নাউন নিয়ে ক্লাস করে নাউনের কত ধরনের কোশ্চেন আছে, নাউন থেকে কী ধরনের ইরো ফিরোর আসে, সেগুলো নিয়ে আবার ডিটেলসে ব্যাখ্যা করো। তবেই কি তুমি শিখতে পারবে, ঠিক আছে, তবেই কি তুমি গ্রামারগুলোকে খুব ইজিলি সলভ করতে পারবে। গ্রামার টোটাল পার্টটাকে ধরে 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 করতে হবে একটা একটা ক্লাস নিয়ে। আমি আছি, আমি থাকবো তোমাদের সঙ্গে, এবং প্রত্যেকটা ক্লাস নিখুঁতভাবে ডিটেলসে করাবো, তোমরা শুধু আমার সঙ্গে জুড়ে থেকো, ঠিক আছে। চলো তারপর নিচে কী আছে দেখো। তাহলে আমরা আজকে কি করলাম, আজকে আমরা ইংলিশের যে টোটাল সিলেবাসটা রয়েছে, সেই টোটাল ইংলিশ সিলেবাসটা নিয়ে চ্যাপ্টার্সগুলোকে নিয়ে আমরা কিন্তু আজকে আলোচনা করলাম। এই চ্যাপ্টার্সগুলো কি থাকছে, টোটাল আমাদের পরীক্ষাতে গ্রামার পার্ট থেকে, ভোকাবুলারি পার্ট থেকে, কম্প্রিহেনশন থেকে কোশ্চেন থাকে। কোনো কোনো পরীক্ষাতে আমাদের কম্প্রিহেনশন থেকে কোশ্চেন আসে না, কিন্তু অবশ্যই গ্রামার পার্ট এবং ভোকাবুলারি থেকে কোশ্চেন আসবে। ভেজাল ভার্ব, ইডিয়ামস, বাগধারা, এগুলো থেকে অতি অবশ্যই আমাদের পরীক্ষাতেই কোশ্চেন আসে। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, আর্টিকেল, ঠিক আছে, এগুলো থেকে কোশ্চেন আসে মাস্ট। তাহলে এগুলোই হচ্ছে আমাদের টোটাল ইংলিশের চ্যাপ্টার। এই চ্যাপ্টারগুলোকে আমাদেরকে ধরে ধরে নিখুঁতভাবে সলভ করতে হবে, শিখতে হবে, বুঝে নিতে হবে, ঠিক আছে। চলো আজকে তাহলে এই পর্যন্ত আমাদের রোড ম্যাপ, এইগুলোকেই আমরা টোটালি সিলেবাসের মধ্যে করায়ত্ত করব। একদম টোটাল 1 নম্বর ক্লাস থেকে আমাদের ক্লাস শুরু হয়েছে আজকে, এবং এই প্রথম ক্লাসেই তোমাদেরকে আমি একটা রোড ম্যাপ দেখিয়ে দিলাম যে আজকের থেকে আমার পরপর যে ক্লাসগুলো থাকছে, সেই ক্লাসগুলো কি থাকতে চলেছে, ঠিক আছে, কি থাকতে চলেছে। তোমরা যে গ্রামারগুলোকে দেখলে আজকে গ্রামারের পার্টগুলোতে, সেই গ্রামার পার্টগুলোকে করতে গেলে, এই নাউন, প্রনাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ যা আছে, এগুলোকে করতে গেলে আরও একটু বেসিকে নেমে গিয়ে আমাদেরকে একটু শিখে আসতে হবে। সেই বেসিক পার্টটা কি, সেই বেসিক পার্টটাই থাকতে আছে ক্লাস নম্বর 1, সেন্টেন্স, ঠিক আছে। সেন্টেন্সটা তোমাদেরকে ভালো করে শিখতে হবে। সমস্ত কিছু দাঁড়িয়ে আছে, নাউন, প্রনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব যা কিছু আছে সব কিছু দাঁড়িয়ে আছে সেন্টেন্সের উপরে। একদম নিখুঁতভাবে শিখে নিতে হবে সেন্টেন্সটা। কেন সেন্টেন্স শেখাটা জরুরি, সেটাও আমি আজকে ব্যাখ্যা করবো তোমাদের। চলো দেখে নিই আমরা কি আছে। দেখো সেন্টেন্স, ঠিক আছে, তোমরা কি করে এসছো, এই গ্রামারের ক্ষেত্রে আরও তোমরা এখানে দেইনি, আরও টোটাল সিলেবাস রয়েছে। এগুলো তো আর্টিকেল, প্রিপোজিশন, নাউন, প্রনাউন থাকছে, সঙ্গে এই জায়গায় তোমাদের আরও থাকবে ভয়েস থেকে কোশ্চেন থাকবে, ভয়েস থাকবে, হ্যাঁ, এগুলো তো জেনারেল ব্যাপার। ন্যারেশান থাকবে, ন্যারেশান থাকছে, ভয়েস, ন্যারেশান, তারপর ডিগ্রি চেঞ্জ, ঠিক আছে, মানে অ্যাডজেক্টিভের মধ্যে পড়ে যাবে। সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, সেন্টেন্স, মানে সেন্টেন্স ট্রান্সফরমেশন থাকছে, অ্যাসার্টিভ থেকে ইন্টারগেটিভ, ইন্টারগেটিভ থেকে ইম্পারেটিভ, নেগেটিভ, যেখানে খুশি মোটামুটি সেন্টেন্স তোমাদের চেঞ্জ করতে বলবে, ঠিক আছে, সেই সমস্ত গ্রামারও থাকছে। টোটাল গ্রামারটাই কিন্তু দাঁড়িয়ে আছে আমাদের এই সেন্টেন্সের উপরে, আজকের ক্লাসের উপরে। কেন, কিভাবে দাঁড়িয়ে আছে যদি ব্যাখ্যা করি, দেখো একটু ভালো করে দেখো। সেন্টেন্স শেখাটা কেন জরুরি, কেন আমরা সেন্টেন্স শিখবো, কেন আমরা সেন্টেন্স শিখতে যাবো আজকে প্রথম ক্লাসে, কি দরকার আছে, কি গুরুত্ব আছে এর, ভালো করে বুঝে নেবো। দেখো একটা ন্যারেশন চেঞ্জের উপরে একটা উদাহরণ দিই, সমস্ত গ্রামার উদাহরণ দেওয়া সম্ভব নয়, যে কোনো একটা জিনিসের উপর আমি উদাহরণ দিয়ে তোমাদের দেখাচ্ছি। দেখো ধরো তোমাদের প্রথম গ্রামার দিয়েছে একটা 5টা, আমাকে 3টে উদাহরণ লিখতে হবে। 1 নম্বর দিয়ে লিখলাম হি সেড টু মি, কমা দিয়ে কোটেশান দিয়েছে যে আই অ্যাম লাকি, দিয়ে কোটেশান ক্লোজ করে দিচ্ছে, হলো ন্যারেশন করতে বলছে, ব্যাকেটে থাকবে চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ, ঠিক আছে। তারপর 2 নম্বর দিয়ে চলো,
আচ্ছা, আবার দিচ্ছে এই বাক্যটা দিচ্ছে, হি সেড টু মি, কমা কোটেশন দিয়ে দিয়েছে, এম আই লাকি, এম আই লাকি, একই বাক্য দিয়েছে, দিয়ে ইন্টারগেটিভ সেন্টেন্স দিয়ে দিয়েছে। আবার 3 নম্বর দেখো, 3 নম্বর দিয়েছে, হি সেড টু মি রিড, এক মিনিট, আচ্ছা, রিড দ্য লাইন, লাইনটা পড়ো, দিয়ে দিয়েছে, এই বাক্যটা দিয়েছে। ধরো এই 3টে গ্রামার তুললাম আমি, ঠিক আছে। দেখো ন্যারেশন করতে হুট করে ন্যারেশন করে দিলে হবে না, কেন করতে হবে, কেন করবে না, কেন হবে না, উত্তরটা কেন হবে না, কারণ তোমাকে এই ন্যারেশন যেটা করতে গেলে এই যে কোটেশনের মধ্যে যে বাক্যগুলো আছে, এই যে কোটেশনের বাক্য দেখতে পাচ্ছ, কোটেশনের বাক্যটা আই অ্যাম লাকি, তারপর হচ্ছে একটু অন্য কালি ইউজ করে নি, দাঁড়াও, ধর দেখা যাচ্ছে এই যে আই অ্যাম লাকি, তারপর এম আই লাকি, তারপর রিড দ্য লাইন, তোমরা দেখতে পাচ্ছ লাইনগুলো, এই লাইনগুলো, এই লাইনগুলো, এই লাইনটা মূলত কোন সেন্টেন্সে জানতে হবে, কারণ দেখো এই সেন্টেন্সটা কিন্তু, ঠিক আছে, এই এই যে কোটেশনে যে বাক্যগুলো, এই কোটেশনের বাক্যগুলো এই 5 ধরনের থাকতে পারে, 5 ধরনের। আর ন্যারেশন চেঞ্জের ক্ষেত্রে এই 5 ধরনের ন্যারেশন চেঞ্জের 5টা সেন্টেন্সে 5 রকম নিয়ম আছে। উদাহরণ দিয়ে বলি, অ্যাসার্টিভে কী হয়, অ্যাসার্টিভে হচ্ছে তোমাকে মানে জাস্ট একটা উদাহরণ দিই, এই সেট বা সেট টু পড়তে কী হয়, অ্যাসার্টিভে কী হবে, অ্যাসার্টিভে কী থাকছে না, অ্যাসার্টিভে এখানে লিখি, অ্যাসার্টিভে সেট টু পড়তে টোল্ড হয়, সেট টু পড়তে টোল্ড হয়। ইন্টারগেটিভে কী হবে, 2 নম্বরটা, ইন্টারগেটিভে কী হবে, আক্সড হয়, ঠিক আছে। ইম্পারেটিভে কী হবে, অর্ডার্ড, অর্ডার্ড, রিকোয়েস্ট, ঠিক আছে, রিকোয়েস্টেড, রিকোয়েস্টেড, অ্যাডভাইসড, এগুলো হয়। তাহলে তুমি ধরো এই বাক্যটা তোমার দেওয়া আছে অ্যাসার্টিভ সেন্টেন্স, আই অ্যাম লাকি, আমি ভাগ্যবান, আমার সম্পর্কে বলছে, কোনো কিছু সম্পর্কে বলা হলে অ্যাসার্টিভ সেন্টেন্স হয়। তাহলে তুমি দেখা যাবে এই সেট টু পরিবর্তে এটা অ্যাসার্টিভ সেন্টেন্স আছে, তাহলে অ্যাসার্টিভের কী হয়, সেট টু পরিবর্তে না সেট বা সেট টু পরিবর্তে কী হয় না, সেট টু পরিবর্তে হচ্ছে এইগুলো হয়, মানে অ্যাসার্টিভে টোল্ড হয়, ইন্টারগেটিভ হচ্ছে অ্যাক্সড হয়, ইম্পারেটিভে অর্ডার হয়। তুমি এই বাক্যটা অ্যাসার্টিভে করতে দিয়েছে, তুমি কী করলে, এই সেট টু পরিবর্তে তুমি ধরো আক্সড ইউজ করে দিলে, আমারটা ভুল হয়ে গেল। তাহলে আছে কি সে এই যে কটেশনের বাক্যটা কিসে আছে, অ্যাসার্টিভে, তাহলে তোমাকে অ্যাসার্টিভে নিয়ম প্রয়োগ করতে হবে। ইন্টারগেটিভ থাকলে ইন্টারগেটিভ নিয়ম প্রয়োগ করতে হবে, ইম্পারেটিভ থাকলে ইম্পারেটিভ প্রয়োগ করতে হবে, অর্থাৎ যে সেন্টেন্সে থাকবে সেই সেন্টেন্সের নিয়ম তোমাকে প্রয়োগ করতে হবে। মানে কি, অ্যাসার্টিভ ন্যারেশন চেঞ্জে অ্যাসার্টিভের নিয়ম আলাদা, ইন্টারগেটিভের নিয়ম আলাদা, ইম্পারেটিভের নিয়ম আলাদা, অপটেটিভের নিয়ম আলাদা, এক্সক্লামেটরি নিয়ম আলাদা। এই সেন্টেন্সটা যে সেন্টেন্সে থাকবে সেই সেন্টেন্সের নিয়মের যে রুলস আছে সেই রুলসগুলোকে তোমাকে প্রয়োগ করতে হবে। তাহলে অ্যাসার্টিভ থাকলে অ্যাসার্টিভের নিয়ম প্রয়োগ করতে হবে, কোটেশনটা এই কোটেশনটা অ্যাসার্টিভ থাকলে অ্যাসার্টিভ নিয়ম প্রয়োগ করতে হবে, ইন্টারগেটিভ থাকলে ইন্টারগেটিভ নিয়ম প্রয়োগ করতে হবে, ইম্পারেটিভ থাকলে ইম্পারেটিভ নিয়ম প্রয়োগ করতে হবে। তুমি যদি অ্যাসার্টিভ বাক্য আছে ইন্টারগেটিভ নিয়ম প্রয়োগ করে গ্রামারটা ভুল হয়ে যাবে। তাহলে তাহলে সেন্টেন্সের গুরুত্বটা ভালো করে বোঝো। তাহলে তুমি যদি এই সেন্টেন্সটা চিনতেই পারলে, এই সেন্টেন্স যদি তুমি চিনতেই না পারো, তাহলে তুমি নিয়মটা প্রয়োগ করবে কী করে, গ্রামারটা শিখবে কী করে, কী বললাম বোঝা গেল তো। অতএব সেন্টেন্স শেখাটা সবথেকে জরুরি, ঠিক আছে, সবথেকে জরুরি, সবথেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে প্রথম সেন্টেন্স। একদম ভিত লেভেলে, রুট লেভেলে, গ্রাস লেভেলে আমাদেরকে সেন্টেন্সটাকে ভালো করে দেখে নিতে হবে, সেন্টেন্স কীভাবে আমরা শিখবো, কীভাবে জানবো, ঠিক আছে। তাহলে সেন্টেন্স কাকে বলে, সেন্টেন্স কাকে বলে, বাক্য, বাক্য কাকে বলে, চলো এবার একটু ডিটেলসে বাক্যটা নিয়ে এবার আমরা প্রত্যেকে বুঝতে পেরেছি আশা করি। যদি কারো লেগে থাকে তাহলে ভিডিওটা একটু পোজ করে দেখে নিও, ঠিক আছে, একটু ভালো করে বুঝে নিও। আচ্ছা, এবার আমরা যাব সেন্টেন্স কাকে বলে, একদম নিখুঁতভাবে ছোট করে আস্তে আস্তে করে দেখব সেন্টেন্স কাকে বলে। এই যে একটা বাক্য লিখেছি না, এই দেখো এই বাক্যটা লিখেছি, সাপোজ ধরো এই যে লিখেছি আই অ্যাম লাকি, এই বাক্যটা লিখেছি। এই বাক্যটা কি করে আগে বাক্য কখন বলছি না, দেখো এই যে আইটা আছে, আই একটা ওয়ার্ড, এই যে অ্যাম একটা আছে, অ্যাম একটা ওয়ার্ড, এই যে লাকি, লাকি একটা আছে, লাকি একটা ওয়ার্ড। তাহলে এই ওয়ার্ডগুলো কি করেছে, পাশাপাশি বসছে, পাশাপাশি বসে একটা অর্থপূর্ণ ভাব তৈরি করেছে,
অর্থপূর্ণ কথাটা খুবই জরুরি, খুবই ইম্পর্টেন্ট, খুব মিনিংফুল মানে একটা জায়গা। মিনিংফুল একটা সেন্টেন্স তৈরি করতে, ভাব তৈরি করতে, মনোভাব তৈরি করতে হয়, ফিলিংস তৈরি করতে হয়, তবে গিয়ে তাকে সেন্টেন্স বলবে। শুধুমাত্র পাশাপাশি বসলে কিন্তু বাক্য হবে না। ওয়ার্ডগুলো যদি আমি যদি বলি, এখানে সাধারণ বাংলা দিলে ভালো করে বুঝতে পারবে, আমরা তো বেঙ্গলি মিডিয়াম, দিলে ভালো করে বুঝতে পারবে। যদি বলি ভাত গিয়ে আমি, ভাত গিয়ে আমি খেয়ে, কিছু বুঝে গেল? এখানে ভাতটাও তো একটা ওয়ার্ড, গিয়েটাও একটা ওয়ার্ড, আমিও একটা ওয়ার্ড, খেয়েও একটা ওয়ার্ড। তাহলে এই যে পাশাপাশি, এই ওয়ার্ডগুলো তো পাশাপাশি বসছে, তাহলে এটা কি বাক্য হয়েছে? তাহলে কি হবে, শুধুমাত্র পাশাপাশি বসলে হবে না, তোমাকে একটা অর্থপূর্ণ ভাব তৈরি করতে হবে। আমি আমি ভাত খাবো, যখন বলছি যে আমি ভাত খাবো, তখন দেখো এই বাক্যটাতে এই যে আমি ভাত খাবো আছে, এই বাক্যটা দেখো, এটা যখন বলছি তখন ভাবছে কি, এখন অর্থ বোঝাচ্ছে যে আমি খিদে খিদে পেয়েছে, কি কিছু খাবো টাবো, ভাত টাত খাবো, এরকম বোঝাচ্ছে। কিন্তু এই যে ভাত গিয়ে আমি খেয়ে, এই বাক্যটা তুমি কি বুঝতে পারছো, এখানে কি বোঝা যাচ্ছে? কোনো কিছু বোঝা যাচ্ছে? কোনো কিছু বোঝা সম্ভব নয়। তাহলে কি করা যাবে, কি বলা যাবে তাহলে? যখন কতগুলো ওয়ার্ড, এই যে একটা ওয়ার্ড, এই একটা ওয়ার্ড, এই একটা ওয়ার্ড, কতগুলো ওয়ার্ড যখন পাশাপাশি বসবে, পাশাপাশি বসবে, পাশাপাশি বসবে, এবং একটা অর্থপূর্ণ মনের ভাব তৈরি করবে, অর্থপূর্ণ মনের ভাব, অর্থপূর্ণ মনের ভাব তৈরি করবে, তখন তাকে বলা হবে সেন্টেন্স। ঠিক আছে? তখন তাকে বলা হবে সেন্টেন্স। সেই সেন্টেন্সকে মূলত কয় ভাগে ভাগ করা হয়েছে? সেই সেন্টেন্সকে মূলত 5 ভাগে ভাগ করা হয়েছে ইংলিশে। কি কি? দেখো, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ, এক্সক্লামেটরি। ঠিক আছে? যদি আমরা ছোটো ক্লাস 5 থেকে একাডেমিক সেকশানে দেখি, একাডেমিক সেশানে যদি আমরা দেখি, তাহলে কি করব না, তখন তাহলে তোমাকে মানে করে বুঝতে হবে। যদি আমরা একাডেমিক সেশানে দেখি, মানে 5 থেকে 12 পর্যন্ত যদি আমরা গ্রামার করতে যাই, এইগুলো গুরুত্ব তো অপরিসীম। ঠিক আছে? এগুলো গুরুত্ব অপরিসীম। তা সেখানে তোমাদেরকে দুটো পদ্ধতি বুঝতে পারো, দুটো পদ্ধতির সেন্টেন্সকে চিনতে পারার উপায় আমি বলতে পারবো। কিভাবে? একবার মানে দেখে বলতে পারবে, মানে বাক্যটাকে পড়ে নিয়ে বুঝতে পারবে। আরেকবার সাইন দেখে বলতে পারবো। সাইন দেখে কি করে চেনা যায় সেন্টেন্স, সেটা আমি পরে বলছি। আগে আসি মিনিং দিয়ে, মানে করে শিখলে সব থেকে ভালো করে শেখা যাবে। আর মানে যদি আমরা সাইন দিকে শিখি, সেটাও শেখা যাবে, যে যাবে না নয়, কিন্তু একটু কোথাও যেন ত্রুটিপূর্ণ থেকে যায়। দেখো, অ্যাসার্টিভ, 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 এই যে ডিটেল এক্সপ্লেনেশন দিয়েছি, ঠিক আছে? অ্যাসার্টিভ কাকে বলে ভালো করে শিখে নাও, কিংবা লিখেও নিতে পারো খাতাতে। যখন কোনো ব্যক্তি কোনো কিছুর সম্পর্কে, যে কোনো কিছু সম্পর্কে ধারণা বা বর্ণনা যদি দেয়, তখন তাকে কি বলা হবে? অ্যাসার্টিভ সেন্টেন্স। সেই ধারণা বর্ণনাটা ভালো হতে পারে, নেগেটিভও হতে পারে, অ্যাফার্মেটিভ হতে পারে, পজিটিভও হতে পারে, যা খুশি হতে পারে, কোনো সমস্যা নেই। মোটামুটি যে কোনো কিছু সম্পর্কে বর্ণনা দিতে হবে, তখন তাকে বলা হবে অ্যাসার্টিভ। ঠিক আছে? আমি ভালো ছেলে, তাহলে আমার সম্পর্কে বলছে, তাহলে আমার কারো কিছু সম্পর্কে বলা মানেই হচ্ছে কি, অ্যাসার্টিভ, মানে অ্যাসার্টিভ হয়ে যাবে। ঠিক আছে? বর্ণনামূলক হয়ে যাবে। এই ক্লাসটা খুব ভালো হচ্ছে, হ্যাঁ ক্লাসটা ভালো হচ্ছে না, হ্যাঁ স্যারের ক্লাসটা ভালো লাগছে না, নাও লাগতে পারে। তাহলে স্যারের ক্লাসের সম্পর্কে বলা হচ্ছে যে আমার ক্লাসটা ভালো লাগছে না, তাহলে এটাও একটা বর্ণনা দেওয়া। তাহলে যে কোনো কিছু বর্ণনা দেওয়া বোঝালে হচ্ছে কি হবে? অ্যাসার্টিভ সেন্টেন্স। উদাহরণগুলো দেখো কি বলেছে। ওই জন্য দেওয়া আছে ডেসক্রিপটিভ, বর্ণনামূলক। ঠিক আছে? কি দেওয়া আছে? যে হি রিডস ইন ক্লাস 5, সে ক্লাস 5-এ পড়ে। তাহলে সে কিসে পড়ে? না 5-এ পড়ে। তাহলে তার সম্পর্কে বর্ণনা দেওয়া, যে ছেলেটা কী করে, না পড়াশোনা করে, কোন ক্লাসে পড়ে? না 5-এ পড়ে। তাহলে তার সম্পর্কে বর্ণনা দেওয়া হয়েছে। তাহলে যখন কোনো কিছুকে বর্ণনা দেওয়া বোঝায়, তখন তাকে কী বলা হবে? তখন সেটা হচ্ছে অ্যাসার্টিভ হবে। তারপরে উদাহরণটা দেখো, দে হ্যাভ গন টু এ ডক্টর, তার একটা ডাক্তারের কাছে গেছে। তো তাই অবস্থা বোঝা যায়, তারা কোথায় আছে? তার ডাক্তারের কাছে গেছে, তাই সম্পর্কে বলা হচ্ছে, তারা এখন ওই জায়গায় আছে। তাহলে এটাও কী হবে? অ্যাসার্টিভ সেন্টেন্স হবে। সি উইল শো দ্য ম্যাজিক, সে ম্যাজিকটা দেখাবে, জাদুটা দেখাবে। তাহলে সে তার সম্পর্কে বলা হচ্ছে, সেই একমাত্র কী করতে পারে, যারা দেখাতে পারে, যারা দেখাবে, তার সম্পর্কে বলা হচ্ছে। কোনো কিছু সম্পর্কে ধারণা দেওয়া, তার সম্পর্কে ধারণা দেওয়া হচ্ছে, সে কী করে, না ম্যাজিক দেখায়, ম্যাজিক দেখাতে পারে, তার সম্পর্কে একটা ডিটেলস মানে ডিসক্রিপশন দেওয়া হচ্ছে যে সে এটা করতে পারে। তাহলে সেটা হচ্ছে কী হবে? অ্যাসার্টিভ সেন্টেন্স। যে কোনো কিছু সম্পর্কে ধারণা, বর্ণনা, কোনো কিছু দেওয়া মানেই সেই বাক্যটা কী হবে? অ্যাসার্টিভ সেন্টেন্স হবে। আশা করি সবাই বুঝতে পেরেছো। এবং অ্যাসার্টিভ সেন্টেন্স সাইনের কথা বলবো, সাইনেরটা আমি সবার শেষে বলবো। সাইনটাকে আমি মানের মধ্যে গুলিয়ে দেবো না, একদম তোমরা মিনিংটাকে, বাক্যের মানেটাকে বুঝে কী করে সেন্টেন্সগুলোকে চিহ্নিত করতে পারবো,
সেটাকে তোমরা আগে প্রথম দেখে নাও। এইটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি তারপর দেন হচ্ছে তোমাদের মানে সাইন দেখে প্রত্যেকটা সেন্টেন্সের সাইনের উপর ডিপেন্ড করে কী করে বাক্যকে চিহ্নিত করব, করণ করব, সেটাকে আমি তোমাদের শেখাবো। ঠিক আছে? তাহলে প্রথম হলো অ্যাসার্টিভ সেন্টেন্স, মানে করে বুঝে নিলে। দেখো তারপরে কি বলেছে, ইন্টারগেটিভ সেন্টেন্স। এই যে ইন্টারগেটিভ সেন্টেন্স, দেখো ইন্টারগেটিভ সেন্টেন্স কী বলেছে, যে কোশ্চেন্স ফর্ম, মানে কোশ্চেন দিয়ে যে কোনো কিছুকে প্রশ্ন করা বোঝাবে। ডেসক্রিপটিভ ছিল, বর্ণনা ছিল, এখানে কি দেখাচ্ছে, কোশ্চেন ফর্ম দেখাচ্ছে, যে কোনো কিছুকে প্রশ্ন করা বোঝাবে। হ্যাজ হি সলভ দ্য প্রবলেম, সে কি সমস্যাটা সমাধান করেছে। হ্যাজ হি সলভ দ্য প্রবলেম, তাহলে প্রশ্ন করা বোঝাচ্ছে যে সে কি সমস্যা সমাধান করেছে, তার জিজ্ঞাসা করা হচ্ছে। তাহলে যে কোনো কিছুকে জিজ্ঞাসা করা বোঝালেই হবে ইন্টারগেটিভ সেন্টেন্স। যে কোনো কিছুকে, তুমি কোথায় গেছো, সে কোথায় গেছে, সে কী করছে, তুমি কি খেয়েছো, তুমি কি পড়ছো, তোমার কি এখন অবস্থা, তুমি কোন সিচুয়েশানে আছো, যাই কিছু বলো না কেন, যা কিছু বলো না কেন, সেগুলো হবে যে কোনো কিছুকে প্রশ্ন করা বোঝাবে, যে কোনো কিছু জিজ্ঞাসা করা বোঝাবে, তখন সেটা হবে ইন্টারোগেটিভ সেন্টেন্স। সেগুলো কি হবে, সবই ইন্টারোগেটিভ সেন্টেন্স। যে কোনো কিছু প্রশ্ন করা বোঝাবে, সেগুলো হচ্ছে সবই ইন্টারোগেটিভ সেন্টেন্সের আওতায় পড়বে। হাউ আর ইউ, তুমি কেমন আছো, প্রশ্ন করা বোঝাচ্ছে। ডিড দে হেয়ার দ্য মেসেজ, তারা কি মেসেজটা শুনেছে, বার্তাটা শুনেছে, কথাটা শুনেছে, খবরটা শুনেছে তারা, এটাও কী হয়েছে, প্রশ্ন করা বোঝাচ্ছে। তাহলে যে কোনো কিছুকে প্রশ্ন করা বোঝালে সেটা হবে ইন্টারোগেটিভ সেন্টেন্স। হলো? চলো তারপরে কি বলে থাকো, ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভে কি বলছে না, ইম্পারেটিভে বলছে যে অর্ডার বোঝাবে। ঠিক আছে, অর্ডার বোঝাবে, রিকোয়েস্ট বোঝাবে, অ্যাডভাইস বোঝাবে। একটু ভালো করে একটু বলে দিই এটা বলার আগে। তুমি একটা ছেলে সকালবেলা ঘুম থেকে উঠেছো, ঘুম থেকে উঠে কি করছো না, ঘুম থেকে উঠেই বলছো যে সকালটা কি সুন্দর লাগছে, সকালটা খুব সুন্দর লাগছে, ওয়েদারটা তো খুব ভালো, সকালবেলা সূর্যটা তো খুব সুন্দর উঠেছে। তাহলে তুমি একটা ছেলে দেখো, সারাদিন একটা ছেলে, তুমি সকালবেলা ঘুম থেকে উঠেছো, তুমি সকালবেলা থেকে সন্ধে পর্যন্ত যত ধরনের কথাবার্তা বলো, যা কিছু বলো, সেগুলোকে যে বিভিন্ন পার্টে বিভিন্ন রকম একটা বাক্য বলি, সেগুলো কি ভাগ করা হয়েছে। আমরা কত ধরনের কথা বলি, 5 ধরনের কথা বলি, 5টা টাইপের কথা বলি। সেই 5টা টাইপই হচ্ছে এখানে বলা আছে। প্রথমে অ্যাসার্টিভ, আমরা কোনো কিছু বর্ণনা দিই, কী দিচ্ছি, সকালবেলা ঘুম থেকে উঠে বলছি কি মানে সকালবেলা ঘুম থেকে উঠেই বলছি যে সূর্যটা কত সুন্দর উঠেছে, তাহলে সূর্য সম্পর্কে বর্ণনা দিচ্ছি, যে সূর্য এত সকালটা হচ্ছে খুব সুন্দর লাগছে, সকালবেলা সম্পর্কে বর্ণনা দিচ্ছি, সকালটা খুব ভালো লাগছে। তাহলে যে কোনো কিছু সম্পর্কে বর্ণনা দিচ্ছি। আবার ওই ছেলেটা একটু পরে বলছে, মা এখন কটা বাজে গো, বিছানায় শুয়েছে, মা এখন কটা বাজে গো, তাহলে মাকে প্রশ্ন জিজ্ঞাসা করছে। তাহলে মাকে প্রশ্ন জিজ্ঞাসা করছে মানেই যে কোনো কিছু প্রশ্ন করা বোঝালে কী হচ্ছে, ইন্টারগ্রেটিভ। তাহলে এই যে ছেলেটা একটু আগে সকাল সম্পর্কে বর্ণনা দিচ্ছিল, যে ছেলেটা একটু আগে সূর্য সম্পর্কে বর্ণনা দিচ্ছিল, সেই ছেলেটা আবার ঘুরিয়ে একটা প্রশ্ন করছে, মা এখন কটা বাজে, এখন কি আমার টিউশন যাওয়ার সময় হয়েছে, এখন তো আমি পড়তে যেতে পারি, পড়তে যাব, মা আছে কি টিউশন যেতে হবে। তাহলে এক গাদা প্রশ্ন নিয়ে, এক গাদা প্রশ্ন দিয়ে ছেলেটা সম্মুখীন হচ্ছে। পরের প্রশ্ন বলছে কি, মা টিউশন যাব, একটা ব্রাশ দাও না, ব্রাশটা দাও না। তাহলে মা কি, ছেলেটা কী করছে, মাকে অর্ডার দিচ্ছে, মা একটু, বা রিকোয়েস্ট করছে, অর্ডার তো নয়, সরি ভুল বললাম, মাকে অর্ডার করতে পারে না, রিকোয়েস্ট করছে, মা প্লিজ একটু আমাকে ব্রাশটা দাও না, ব্রাশটা করবো। মা টাইমটা বলে দেবে, টাইমটা কত হলো, টাইমটা কত, মানে টাইমটা বলো প্লিজ। হুম, তা টাইমটা বলো। তাহলে এই যে ধরনের কোনো কিছুকে আদেশ করা বোঝাচ্ছে, কোনো অনুরোধ করা বোঝাচ্ছে। ঠিক আছে, উপদেশ দিচ্ছে। মা বলছে, ওই তার মা ঘুরিয়ে বলছে, মানে ভালো করে পড়াশোনা করো, একটা অ্যাডভাইস দিচ্ছে। ঠিক আছে, সকাল সকাল ঘুম থেকে উঠতে হয়, বেলা হয়ে গেলে উঠুনি কেন, হ্যাঁ সকাল সকাল যত উঠবে তো ব্রেন শার্প হবে। তাহলে এগুলো সম্পর্কে বর্ণনা দেওয়া হচ্ছে, মানে অ্যাডভাইস দেওয়া হচ্ছে যে সকালবেলা ঘুম থেকে ওঠা ভালো, সকাল সকাল ওঠা ভালো, পড়া ভালো, ভোরে উঠে পড়া ভালো। তাহলে এই যে কথাবার্তাগুলো, এইগুলো হচ্ছে কী হলো, তাহলে একটা ছেলে একটু আগে সকাল সম্পর্কে বর্ণনা দিল, একটা ছেলে একটু আগে সূর্য সম্পর্কে বর্ণনা দিল, সেই ছেলে ঘুরে মাকে প্রশ্ন করছে, মা এখন কত বাজে, আমাকে টিউশন যেতে হবে। ঠিক আছে, মা আমি কি আজকে কি আমার টিউশন হবে, জিজ্ঞাসা করছি মাকে। সেই ছেলে আবার একটু শুয়ে শুয়ে বলছে, তার টিউশন যেতে যেতে হবে, তাহলে আমাকে মা একটু ব্রাশটা দেবে, ব্রাশটা দাও। ঠিক আছে, তো এইগুলো তাহলে কী হলো, একবার একটা ছেলে বর্ণনা দিল, একবার একটা ছেলে প্রশ্ন করলো, একবার ছেলে মাকে মানে অনুরোধ করে বলছে, মা আমাকে ব্রাশটা দাও, ব্রাশ করব। ব্রাশ টাশ হয়ে গেল, ব্রাশ টাশ হয়ে গিয়ে ছেলে পড়তে চলে যাচ্ছে, পড়তে যাওয়ার সময় মাকে যাওয়ার সময় প্রণাম করে যাচ্ছে। তখন মা কী বলছে, ভালো করে পড়াশোনা কর, ভালো করে পড়াশোনা করবে, বাবা কত পরিশ্রম করছে, পড়াশোনা করতে হবে, তুমি ভালো করে রাস্তা দেখে যাবে, কেউ কোনো কিছু দিলে খাবে না, টিউশনে কারোর সঙ্গে গল্প করবে না।
তাহলে কী করলো, প্রার্থনা করে বুঝিয়ে দিচ্ছে ছেলেকে। তাহলে ছেলেটাও কী করছে, মাকে যাওয়ার সময় মানে প্রণাম করে পড়তে যাচ্ছে। যখনই প্রণাম করতে যাচ্ছে তখনই ওই ছেলেটাকেই আবার মা বলছে ভালো করে পড়াশোনা করো, দীর্ঘজীবী হও, ভালো পড়াশোনা করো, স্যারকে শ্রদ্ধা করো। তাহলে এগুলো সবই প্রেয়ার, প্রার্থনা করা বোঝায়, এগুলো সবই অপারেটিভ সেন্টেন্সের আওতায় পড়ছে। আবার এক্সক্লামেটিভ সেন্টেন্সে কী বলছে ওই ছেলেটা, যখন মাকে প্রণাম করে বেরিয়ে যাচ্ছে রাস্তায়, যেতে যেতে কী দেখছে, যেতে যেতে একটা রাস্তায় গিয়ে একটা বড়ো সাপ দেখতে পেয়েছে। ওই কী বিশাল সাপ রে বাবা, কী বিশাল সাপ, এত বড়ো সাপ। তাহলে অবাক হয়ে যাচ্ছে সাপটাকে দেখে, মানে এত বড়ো সাপ সে নিজে ব্যাখ্যাই করতে পারছে না কী হয়েছে। কি রাস্তায় যেতে যেতে একটা সামনে অ্যাক্সিডেন্ট ঘটে গেছে, সাইকেল বাইকে অ্যাক্সিডেন্ট ঘটে গেছে, ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট ঘটে গেছে, রক্তপাত হয়ে গেছে, এতটাই রক্তপাত হয়ে গেছে সেটা ব্যাখ্যাই করতে পারছে না। কী অ্যাক্সিডেন্ট দেখলাম রে বাবা, জীবনে কোনোদিন ভুলবো না। তাহলে যে একটা ছেলে সকাল থেকে উঠে বিভিন্ন সিচুয়েশানে আমরা বিভিন্ন ধরনের কথাবার্তা বলি, তাই বিভিন্ন সিচুয়েশানে বিভিন্ন ধরনের যে কথাবার্তা বলি সেগুলোকে সামারাইজ করে আমরা সেই সেন্টেন্সগুলোকে 5টা ভাগে ভাগ করেছি। যে 5টা ভাগের নাম হচ্ছে এই অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, অ্যাসার্টিভ, 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 ইন্টারোগেটিভ, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ এবং এক্সক্লামেটরি সেন্টেন্স। 5টা ভাগে। আশা করি সবাই বুঝতে পেরেছো। তাহলে সারাদিনে আমরা কি করি, বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কথাবার্তা বলি, সেই কথাগুলোকে সামারাইজ করে ভাগ করা হয়েছে 5টা ভাগে। তারই একটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, উদাহরণ দেখলাম আমরা। ইন্টারোগেটিভ সেন্টেন্স, যে কোনো কিছুকে প্রশ্ন করা বোঝাবে, তারও উদাহরণ আমরা ডিটেলসে দেখলাম। এবং তারপরে চলে আসছে আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স, যে সেন্টেন্স আমরা কী করছি না অর্ডার করছি, আদেশ করছি, কখনো আবার একই লোক আবার কখনো অনুরোধ করে বলছি, আবার কখনো আমরা উপদেশ দিচ্ছি, বিভিন্ন ধরনের প্রপোজাল করছি, প্রস্তাব দিচ্ছি। যেমন প্লিজ গো দেয়ার, দয়া করে ওখানে যাও। অনুরোধ করছি, তাহলে যে কোনো অনুরোধ করা বোঝালে কী হবে, রিকোয়েস্ট বোঝাবে, হলে কী হবে, ইম্পারেটিভ সেন্টেন্স হবে। বলছি লেট মি ফিনিশ দ্য গেম, আমাকে গেমটা শেষ করতে দাও। ঠিক আছে, অ্যাডভাইস বোঝাচ্ছে, উপদেশ বোঝাচ্ছে, কিংবা রিকোয়েস্ট বোঝাচ্ছে যে আমাকে একটু, কিংবা প্রপোজাল বোঝাচ্ছে, প্রস্তাব দিচ্ছে আমাকে গেমটা আমার শেষ করতে দাও। ক্লিন দ্য রুম নাও, এখনই রুমটা পরিষ্কার করো, অর্ডার বোঝাচ্ছে। তাহলে একই লোক বিভিন্ন সময় আমরা কখনো অর্ডার করছি, কখনো রিকোয়েস্ট করছি, কখনো অ্যাডভাইস করছি, কখনো প্রপোজাল দিচ্ছি, প্রস্তাব দিচ্ছি, সাজেস্ট করছি। তাহলে যাই কিছু করি না কেন, অর্ডার, রিকোয়েস্ট এবং প্রপোজাল কিংবা সাজেস্ট কিংবা অ্যাডভাইস যদি বোঝায়, তাহলে আমাদের কোন সেন্টেন্স হবে, ইম্পারেটিভ সেন্টেন্স হবে। বাক্যের মানেটা পড়লাম, বুঝলাম যেই বলছে চেঞ্জ দ্য ভয়েস, চেঞ্জ দ্য ন্যারেশান, তখন প্রশ্ন পড়ছি চেঞ্জ দ্য ভয়েস মানে কি, ভয়েস চেঞ্জ করো, তোমাকে আদেশ করছে, তোমাকে মানে অর্ডার দিচ্ছে, তুমি সেন্টেন্সটাকে ভয়েস চেঞ্জ করবে, ন্যারেশান চেঞ্জ করবে। তাহলে যখনই অর্ডার বোঝাচ্ছে তখনই কী হবে, তখনই হবে ইম্পারেটিভ সেন্টেন্স। হয়ে গেল। অবজেক্টিভ সেন্টেন্স কী বললাম, প্রেয়ার বোঝাবে, প্রার্থনা করা বোঝাবে। মে ইউ লিভ লং, তুমি দীর্ঘজীবী হও বাবা, তুমি দীর্ঘজীবী হও, অনেকদিন বাঁচো, ভালো করে থাকো, ভালো করে সুস্থ থাকো, সবল থাকো, এগুলো। মে গড ব্লেস ইউ, ভগবান তোর মঙ্গল করুক, প্রার্থনা বোঝাচ্ছে। তাহলে যত ধরনের প্রার্থনা করা সেন্টেন্স হবে, সমস্ত সেন্টেন্সগুলো কোন ধরনের হবে না, সমস্তগুলি অবজেক্টিভ সেন্টেন্সের আওতায় চলে আসবে। শেষ সেন্টেন্স কী রয়েছে আর আমাদের কাছে, এক্সক্লামেটরি সেন্টেন্স। এক্সক্লামেটরি সেন্টেন্স দেখো কী কী আছে, সরো বোঝাবে, দুঃখ, ইস তার বাবাটা মারা গেল, আমার বন্ধুটা ছিল রে, তার পাটা ভেঙে গেছে, ইস ম্যাচটা হেরে গেলাম। তাহলে যখন যত ধরনের দুঃখ আছে সেগুলো হচ্ছে সব। ওয়ান্ডার মানে অবাক হয়ে যাওয়া, হতাশ হয়ে যাওয়া, মানে কোথাও ঘুরতে গেছি, গিয়ে বলছি ওয়াও কী সুন্দর পরিবেশ, ওয়ান্ডার, বিস্ময় বলছি, মানে এত সুন্দর পাহাড় দেখেছি, এত সুন্দর, দার্জিলিংয়ে গেছি, গিয়ে এত বড় পাহাড় দেখছি, মানে মেঘেরা ভেসে বেড়াচ্ছে, নানা রকমের পরিবেশ দেখে বলছি কী সুন্দর পরিবেশ, মানে নিজেই এক্সপ্লেন করতে পারছি না, ওয়ান্ডার, বিস্ময় হয়ে যাচ্ছি, নিজের আবেগকে ধরে রাখতে পারছি না যে কী ধরনের পরিবেশটা আমরা দেখেছি, কী ধরনের পরিবেশের সঙ্গে আমি সম্মুখীন হয়েছি। এমনই ধরনের পরিবেশ যেখানে আমি ব্যাখ্যা করে উঠতে পারছি না, সেই ধরনের সেন্টেন্সগুলোকে বলা হচ্ছে কি, তোমার ওয়ান্ডার, মানে এক্সক্লামেটরি সেন্টেন্সের আওতায় পড়ে যাচ্ছে। তারপর চলে আসছে কি, ইমোশন, আবেগ, ইস কী হলো, যদি হতো ভালো হতো, কি হলো, পড়াশোনা করলাম না, এ করলাম না, ওই করলাম, সে করলাম, সবই এক্সক্লামেটরি সেন্টেন্সে আবেগ দিয়ে বলছি। ঠিক আছে, উদাহরণগুলো দেখে নাও। বলছে হুররে উই হ্যাভ ক্র্যাক দ্য এক্সাম, কী আনন্দ, আমি পরীক্ষায় ক্র্যাক করেছি, পাস করে গেছি, বেরিয়ে গেছি। হাউ বিউটিফুল, কী সুন্দর, হ্যাঁ এত সুন্দর ব্যাখ্যা করতে পারছি না, হোয়াট এ ম্যাচ, হ্যাঁ কী ম্যাচ খেললাম আজকে, কী ম্যাচ দেখলাম। ঠিক আছে, এগুলো সবই হচ্ছে কী হবে না, এক্সক্লামেটরি সেন্টেন্সের আওতায়। ঠিক আছে, এবার চলো, এবার তাই মিনিয়ে দিয়ে বুঝিয়ে দিলাম কী করে মানে করে বুঝতে হবে। ধরো তুমি পড়লে হোয়াট এ ম্যাচ, কি হাউ বিউটিফুল পড়লে বাক্যটা, হাউ বিউটিফুল পড়াবো, তোমার মনের মধ্যে একটা মানে আসবে, কি সুন্দর, কত সুন্দর। তাহলে কত সুন্দর মানে
মানে ব্যাখ্যা করতে পারছি না যে কত সুন্দর জিনিসটা, কি যেটা 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 দেখছি, যার সম্মুখীন হয়েছি, সেটা একটা বিশাল সুন্দর, যেটা ব্যাখ্যা করতে পারছি না। তাহলে নিজে যখনই মনে হবে যে যে এক্সেসিভ হয়ে যাচ্ছে, তখন এক্সক্লেম মানে আবেগ বিদ্বেষ দেখাচ্ছে, ঠিক আছে, ব্যাখ্যা করে উঠতে পারছি না, সেটা এক্সক্লেমেশন সেন্টেন্স। মানে করে বুঝতে হবে, ওপেন দ্য ডোর, দরজাটি খোলো। দরজাটি খোলো খোলো মানে অর্ডার বুঝিয়েছে, আদেশ করছে। তো আদেশ করা মানেই তো তোমার অর্ডার হয়, অর্ডার মানে ইম্পারেটিভ সেন্টেন্স, তাহলে ওটা ইম্পারেটিভ সেন্টেন্স হবে। এইভাবে তোমাদেরকে কিন্তু প্রত্যেকটা সেন্টেন্স পড়তে হবে, সেন্টেন্সগুলোকে বুঝতে হবে, পড়তে হবে, সেন্টেন্সগুলোকে বুঝে নিতে হবে। কী বললাম ভালো করে বুঝতে পেরেছো তো? ঠিক আছে, এবার চলো, এবার আমরা দেখব সাইন দিয়ে কি করে চিনতে হয়। ঠিক আছে, কি করে, এটা তো আমরা মিনিং দিয়ে বুঝবো, বাক্যটাকে পড়ে বুঝবো, কিন্তু এবার আমরা দেখব সেন্টেন্সের সাইন দিয়ে কি করে চিহ্নিতকরণ করা যায়। তাহলে দেখো, আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স কী করছি না, অ্যাসার্টিভ সেন্টেন্স হচ্ছে, আমরা হচ্ছে একটু আগে একটুখানি তুলে নিয়ে দাঁড়াও, দিয়ে ক্লাসটা দেখাচ্ছি আমি। ধরো তোমাদেরকে বললো, ধরো এই যে অ্যাসার্টিভ সেন্টেন্স, অ্যাসার্টিভ সেন্টেন্সে একটু ছোটো ছোটো করে লিখছি, পুরোটা লিখবো না, ঠিক আছে। অ্যাসার্টিভ সেন্টেন্স, অ্যাসার্টিভ সেন্টেন্স কী হয়, ফুল স্টপ হয়, ঠিক আছে, ফুল স্টপ দিলাম। আবার ইন্টারগেটিভ সেন্টেন্সে কী হয়, পুরো লিখছি না, ইন্টারগেটিভ সেন্টেন্সে কী হয়, জিজ্ঞাসা চিহ্ন হয়। ইম্পারেটিভে কী হয়, ইম্পারেটিভ হচ্ছে তোমার ফুল স্টপ হয়, ফুল স্টপ হয়। আচ্ছা, তারপর হচ্ছে অপটেটিভে কী হয়, অপটেটিভেও ফুল স্টপ হয়, ঠিক আছে, ফুল স্টপ হয়ে গেল। তারপর দেখো এক্সক্লামেটরি সেন্টেন্স, এক্সক্লামেটরি সেন্টেন্সে কী হবে, এক্সক্লামেটরি সেন্টেন্সে কী হচ্ছে না, বিস্ময়সূচক চিহ্ন হচ্ছে, দাঁড়িয়ে দিয়ে ফুল স্টপ। তাহলে যে সেন্টেন্সের শেষে, যে সেন্টেন্সের শেষে, একটু পেন আমি অন্য কালার নিয়ে নিই, যে সেন্টেন্সের শেষে হচ্ছে, যে সেন্টেন্সের শেষে কী হচ্ছে না, জিজ্ঞাসা চিহ্ন থাকছে, সেটা নিঃসন্দেহে কোন বাক্য হবে, ইন্টারোগেটিভ সেন্টেন্স হবে। কি বললাম, বুঝে গেল? তাহলে যে বাক্যের শেষে যদি আমরা মানে করতে না পারি, অনেক স্টুডেন্ট আমরা আছি ইংলিশে দুর্বল আছি, মানে করে উঠতে পারছি না, বিশেষ করে হায়ার লেভেলের দিকে, হায়ার স্টাডির দিকে যদি যখন বড় বড় বাক্য দেওয়া থাকছে, ন্যারেশন যে করতে বলছে, তখন মানেই বুঝে উঠতে পারছে না কী বলছে। তখন যদি আমরা যদি গিয়ে দেখি যে শেষে গিয়ে জিজ্ঞাসা চিহ্ন আছে, তখন তাকে আমরা কী বুঝে নেবো, তো ওই বাক্যটা ইন্টারোগেটিভ সেন্টেন্স আছে, তাহলে আমাকে ইন্টারোগেটিভ সেন্টেন্সের নিয়ম ওই গ্রামারটাতে প্রয়োগ করতে হবে। বুঝতে পারলে কী বললাম? তাহলে দেখো, ইন্টারোগেটিভ সেন্টেন্স তাহলে জিজ্ঞাসা চিহ্ন, যে বাক্যটা শেষে থাকবে বিস্ময়সূচক চিহ্ন, এই ধরনের চিহ্ন দাঁড়িয়ে দিয়ে নিচে ফুল স্টপ, তাহলে সেই বাক্যটা কী হবে, সেই বাক্যটা হবে এক্সক্লামেটরি সেন্টেন্স। বোঝাই গেল না, গেল না? তাহলে এই দুটো সেন্টেন্স ক্লিয়ার হয়ে গেল, ঠিক আছে। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্স, আর পড়ে আছে কি, অ্যাসার্টিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, তিনটে সেন্টেন্স পড়ে আছে, ঠিক আছে। আর দেখো, তিনটে সেন্টেন্সের মধ্যে দুটো সেন্টেন্সকে বলেছি, দেখো দুটো সেন্টেন্স, এই দুটো সেন্টেন্স প্রথম বোঝাচ্ছি। তোমাদের গুলিয়ে যাবে কি কি, কোন কোন সেন্টেন্স গোলাবে, একদম ভালো করে দেখো কোন কোন সেন্টেন্স গুলিয়ে যাবে, আমি এখানে লিখে বোঝাচ্ছি। দেখো, তোমাদের গুলিয়ে যাবে সবথেকে বেশি ইম্পর্টেন্ট অ্যাসার্টিভ। ইন্টারগেটিভ সেন্টেন্সে তুমি তো বুঝতেই পারছো যে জিজ্ঞাসা চিহ্ন থাকবে, কোনো সমস্যা হবে না। আর এক্সক্লামেটরি সেন্টেন্সে বুঝতেই পারছো যে বিশেষ্য চিহ্ন দেওয়া থাকবে, কোনো সমস্যা হবে না। কিন্তু তোমাদের যেটা গুলিয়ে যাবে, মেন গ্রামার ডিপেন্ড করে, যেটা হচ্ছে অ্যাসার্টিভ এবং ইম্পারেটিভ সেন্টেন্সটা যেটা আছে, এই দুটো সেন্টেন্স সব থেকে ডিফিকাল্ট, সব থেকে গুলিয়ে যাবে বেশি, সব থেকে গোলাবে তোমাদেরকে, ভালো করে বুঝতে হবে। কেন, আমি তো বললাম একটু আগে সাইন দেখে চিনতে পারবো, কিন্তু সাইন তো এরও ফুল স্টপ, আবার এরও ফুল স্টপ, তাহলে আমরা কী করে চিনবো স্যার? তাহলে চেনার উপায় আছে, অতি অবশ্যই চেনার উপায় আছে। দেখো, অ্যাসার্টিভ সেন্টেন্সে প্রথম কী থাকে না, সাবজেক্ট থাকে, ভালো করে বুঝবে। অ্যাসার্টিভ সেন্টেন্সে প্রথম কী থাকে, সাবজেক্ট থাকবে, তারপর কী থাকবে, ভার্ব থাকবে, তারপর কী থাকবে, অবজেক্ট থাকবে, ভালো করে বুঝবে, ফুল স্টপ হয়েছে, ফুল স্টপ। এখানে কি থাকবে, এখানে থাকবে ভার্ব, তারপর কি থাকবে, অবজেক্ট, কোনো সাবজেক্ট থাকবে না। বোঝা গেল কি বললাম? তাহলে এটাতেও ফুল স্টপ, এটাও ফুল স্টপ, কিন্তু দুটো বাক্যের মধ্যে গঠন দেখো, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এখানে ভার্ব অবজেক্ট। উদাহরণ দিয়ে বলছি, সাবজেক্টে কী কী থাকতে পারে একটা বাক্যে, একটা বাক্যে সাবজেক্ট কী কী হতে পারে, আমরা পার্সন পড়েছি না, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। আই থাকতে পারে, উই থাকতে পারে, ইউ থাকতে পারে, হি থাকতে পারে, সি থাকতে পারে, ইট থাকতে পারে, তারপর রাম, সাম, যদু, মধু যা আছে, নামপত্র যা আছে সেগুলো থাকতে পারে, দে থাকতে পারে, ঠিক আছে। এবং সামওয়ান, সামবডি, এনিবডি যা খুশি মানে সাবজেক্টের জায়গায় থাকতে পারে, সেগুলো থাকবে, সেগুলো হচ্ছে সাবজেক্ট জায়গায় থাকবে। তারপরে যদি এদের পরে যদি ভার্ব থাকে, ভার্ব, ঠিক আছে, ক্রিয়া থাকে, এবং যদি অবজেক্ট থাকতে পারে, নাও থাকতে পারে, ঠিক আছে। যদি সাবজেক্ট এবং ভার্ব থাকে, তাহলে অতি অবশ্যই কী হবে, এবং শেষে যদি ফুল স্টপ থাকে, তাহলে সেটা হবে অ্যাসার্টিভ সেন্টেন্স।
আর যদি কোনো বাক্যে এইগুলো না থাকে থাকবে না, ডাইরেক্ট ভার্ব দিয়ে শুরু হবে এবং অবজেক্ট থাকবে, সেটা হচ্ছে কি হবে, সেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স হবে। উদাহরণ দিয়ে একটু বুঝে নেই। দেখো অ্যাসার্টিভ সেন্টেন্সের উদাহরণ দেখো, বলছে যে হি রিডস বুক, সে বই পড়ে। আবার এটাই বলছে, এই বাক্যটাই বলছে রিড বুক, বই পড়ো। দুটো বাক্য দেখো, এই বাক্যটার সামনে হি আছে, এই বাক্যটার সামনে হি নেই। এই বাক্যটা যা আছে দেখো রিডস বুক, আর এই বাক্যটা দেখো রিড বুক, দুটোই আছে। তাহলে দেখো সাবজেক্ট, এটা ভার্ব, এটা অবজেক্ট, এখানে ভার্ব, এখানে অবজেক্ট, তো দুটো বাক্য শেষে ফুল স্টপ আছে। তাহলে কে নেই, শুধুমাত্র হি নেই। তাহলে যে বাক্যের সাবজেক্ট থাকবে, তার পার্থক্যটা বোঝো, যে বাক্যের সাবজেক্ট থাকবে প্লাস ভার্ব থাকছে সেই এবং শেষে গিয়ে ফুল স্টপ থাকছে, সেটা হচ্ছে কি অ্যাসার্টিভ। আর যে বাক্যটা সাবজেক্ট থাকছে না, ভার্ব এবং অবজেক্ট থাকছে এবং শেষে গিয়ে ফুল স্টপ থাকছে, সেটাকে কি বলবো আমরা, ইম্পারেটিভ সেন্টেন্স। অবজেক্টিভ সেন্টেন্স দেখার দরকার নেই, যে কোনো কিছুকে প্রার্থনা করা বোঝালে ওটা বুঝতে হবে বাবা। তাহলে এগুলোর মধ্যে বা এটা ভালো করে বুঝতে পারো যে অবজেক্টিভ সেন্টেন্স চেনার রূপে তুমি এটা বেছে নিতে পারো, যে যেটা জিজ্ঞাসা চিহ্ন থাকছে সেটা হচ্ছে ইন্টারগেটিভ, যেটা বিশেষ্য চিহ্ন থাকে সেটা হচ্ছে তোমার এক্সক্লামেটরি। আর অ্যাসার্টিভ ইম্পারেটিভ মধ্যে পার্থক্য কী বললাম, যে একটা বাক্যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট থাকবে এবং শেষে যদি ফুল স্টপ থাকে, সাবজেক্ট ভার্ব অবজেক্ট শেষে ফুল স্টপ। আর একটা বাক্যে সাবজেক্ট থাকছে না, ভার্বে অবজেক্ট থাকছে এবং শেষে গিয়ে ফুল স্টপ থাকছে, সেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। দুটো সেন্টেন্সের মধ্যে পার্থক্য এটাই। আচ্ছা, আর এগুলোর মধ্যে যেগুলো কোনটায় থাকছে না, এই যেটা কোনো থাকবে সেটা হচ্ছে অবজেক্টিভ সেন্টেন্স, কিংবা অবজেক্টিভ সেন্টেন্সটা অতটা গুরুত্বপূর্ণও নয় যদিও, কিন্তু তোমাদেরকে নিজেকে একটু পড়ে বুঝতে হবে। অবজেক্টিভ সেন্টেন্সের মতো মানে বলা, বিশেষ করে একটা অবজেক্টিভ সেন্টেন্স ভাবতে পারো যে মে ওয়ার থাকে বেসিক্যালি, মে MAY মে, ঠিক আছে। যেমন মে ইউ লিভ লং, তুমি দীর্ঘজীবী হও। মে গড ব্লেস ইউ, এই মে কথাটা যদি দিয়ে থাকে এবং শেষে যদি পুরুষ থাকে, তাহলে তোমরা ভাবতে পারো যে এটা মানে অবজেক্টিভ সেন্টেন্স হবে, ঠিক আছে। মেয়েটা প্রথম থাকতে হবে কিন্তু, ঠিক আছে। তাহলে চলো আজকে মোটামুটি সেন্টেন্সগুলোকে আমি বুঝিয়ে দিলাম, মানে করেও বুঝিয়েছি আর তোমাদের সাইন দেখেও বুঝিয়েছি, দুটো করে বুঝিয়েছি। আমাদের এই যে টাস্কগুলো দিয়েছি, এই টাস্কগুলোকে ভালো করে উত্তর করতে হবে, কোনটা কোন সেন্টেন্স, ঠিক আছে। এইগুলোকে তোমরা ভালো করে এক্সারসাইজ করে রেখো, ভালো করে একদম এক্সারসাইজ করে রেখো। পরের দিনের ক্লাসে আমি এগুলো নিয়ে নিখুঁত আলোচনা করব এবং ডিটেলসে তোমাদের বলে দেবো, ঠিক আছে, যে কিভাবে কোনটা কোন সেন্টেন্স হলো। আজকেরই বলে দিই, চলো ক্লাস বড় হোক কোনো সমস্যা নেই, আজকেরই আমি আলোচনা করে দিই তোমাদেরকে, যেহেতু তোমরা শিখছো এখানে বলে দিই। বলছে ডু নট রান ফাস্ট, দুটো পদ্ধতি দেখব, এক মিনিং দিয়ে দেখব, এক সাইন দিয়ে দেখব, ঠিক আছে। বলছে ডু নট রান ফাস্ট, ঠিক আছে, দ্রুত দৌড়িও না, ঠিক আছে, দ্রুত দৌড়িও না, এত জোরে দৌড়িও না, ডু নট রান ফাস্ট। তাহলে দেখো কি বলছে না, উপদেশ দিচ্ছে না একটা, যে বেশি জোরে দৌড়ানো ভালো নয়, দৌড়িও না। তাহলে উপদেশ দিলে কী হয়, অ্যাডভাইস হলে কী হয়, ইম্পারেটিভ সেন্টেন্স আমরা একটু পড়ে এলাম না, ইম্পারেটিভ সেন্টেন্সে এই যে পড়ে এলাম না অ্যাডভাইস, এই যে অ্যাডভাইস পড়ে এসেছি না, এই অ্যাডভাইস দেখো কী বলছে, যে ক্লিন দ্য রুম, তাই তো, সরি, এই যে অ্যাডভাইস করছে লেট মি, অ্যাডভাইসে দেইনি আমি যদিও, ধরো বলছে যে ডু নট রান ইন দ্য সান, মানে সূর্যের রৌদ্রের নিচে দৌড়িও না, উপদেশ দিচ্ছে রোদের নিচে দৌড়ানো ভালো নয়, তাই না। তাহলে এই ধরনের সেন্টেন্স হলে এগুলো অ্যাডভাইস হলে কী হবে, ইম্পারেটিভ সেন্টেন্স, ঠিক আছে। আবার চলো আমরা যদি দেখি সাইন দিয়ে দেখি, সাইন দিয়ে দেখো কী আছে, ফুল স্টপ আছে। তাহলে এই সাইন দিয়ে কী বললাম, সাইন দিয়ে দুটো সেন্টেন্স রয়েছে আমাদের এখানে, একটা অ্যাসার্টিভ, একটা হচ্ছে ইম্পারেটিভ। অ্যাসার্টিভটা কী বললাম, সামনে সাবজেক্ট থাকবে, ঠিক আছে, সাবজেক্ট থাকবে, কিন্তু ইম্পারেটিভ কী থাকে, ভার্ব থাকে। তাহলে ডুটা কি, ডুটা তো ভার্ব নয়, অক্সিলারি ভার্ব নয় ডুটা। তাহলে ডুটা কী হচ্ছে, ভার্ব আছে, সঙ্গে শেষে কী আছে, ফুল স্টপ আছে, তার মানে কী হবে, এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স হবে। ভালো করে বুঝতে পেরেছি কী বললাম, এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স হবে, হয়ে গেল। তারপর হচ্ছে সি প্রুভড হারসেলফ, সে নিজেকে প্রমাণ করে দেখিয়েছে, সে নিজে প্রমাণ করে দেখিয়ে দিয়েছে। তাহলে দেখো ফুল স্টপ আছে মানে কী হবে, ফুল স্টপ মানে হয় অ্যাসার্টিভ, নাহলে ইম্পারেটিভ, নাহলে অপটেটিভ তো মেয়ে থাকবে বললাম, মেয়ে নেই মানে অপটেটিভ কেটে গেল, ঠিক আছে। তাহলে কী পড়েছে, অ্যাসার্টিভ আর ইম্পারেটিভ মধ্যে পার্থক্য বুঝতে পারছো, সামনে সি আছে, আমি কি বললাম, এই দেখো সি আছে, তাহলে সামনে সাবজেক্টের জায়গায়, কী আছে, সাবজেক্টের জায়গায় সি থাকলে কী হবে, অ্যাসার্টিভ সেন্টেন্স হবে। তাহলে সাবজেক্ট, এই যে ভার্ব, এই যে অবজেক্ট, তাহলে সাবজেক্ট ভার্ব অবজেক্ট থাকলে কী হয়, সাবজেক্ট ভার্ব অবজেক্ট থাকলে শেষে ফুল স্টপ থাকলে অ্যাসার্টিভ সেন্টেন্স হয়,
ঠিক আছে, কেউ মনে করে দেখো সে নিজেই প্রমাণ করেছে, সে তার নিজের সম্পর্কে বর্ণনা দিচ্ছে যে সে নিজেই এটাকে প্রমাণ করতে পেরেছে, তাহলে তার সম্পর্কে বর্ণনা দেওয়া হচ্ছে সে কেমন, তাই না? তাহলে বর্ণনা হলে কি হয়, বর্ণনা হলে কি হয়, আমরা কী দেখে এলাম ডেসক্রিপটিভে, কী দেখে এলাম বর্ণনার ক্ষেত্রে, দেখো এই ডেসক্রিপটিভ আছে বর্ণনামূলক, তার সম্পর্কে বর্ণনা দেওয়া হচ্ছে, তাহলে কী হয় ডেসক্রিপটিভ হলে অ্যাসার্টিভ সেন্টেন্স হয়। তাহলে এই বাক্যটা কী হবে, এই বাক্যটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স হবে, হলো। তারপর দেখো কী বলেছে, ডু ইউ হ্যাভ এনি প্রবলেম, কোনো রকম করে মানে করে বোঝার দোকানে শেষে গিয়ে জিজ্ঞাসা চিহ্ন দেওয়া আছে, মানে ইন্টারগেটিভ সেন্টেন্স হবে, ইন্টারগেটিভ হবে, হলো। ফুল স্টপ আছে, ফুল স্টপে দেখো সামনে কী আছে, সাবজেক্ট, সাবজেক্ট অশোক, অশোক একটা নাম বুঝিয়েছে, তার নাম সাবজেক্ট, তারপরে কী আছে ভার্ব, তাহলে সাবজেক্ট এবং ভার্ব থাকলে এবং শেষে ফুল স্টপে কী হয়, অ্যাসার্টিভ সেন্টেন্স হয়, অ্যাসার্টিভ হবে, অ্যাসার্টিভ বাক্য হবে। তারপর ইজ দিস ইউর বুক, এটাই কি হচ্ছে তোমার বই, তাহলে জিজ্ঞাসা চিহ্ন মানে কী হবে, ইন্টারগেটিভ হবে, জিজ্ঞাসা চিহ্ন মানে অতি অবশ্যই ইন্টারগেটিভ হবে। তারপর বলছে ডু নট কোয়ারেল অ্যামং ইউর সেলফ, নিজেদের মধ্যে ঝগড়াঝাটি করো না, তাহলে এটা মানে করে বুঝলে কী হবে, উপদেশ বুঝিয়েছে না যে ডু নট কোয়ারেল অ্যামং দেম ইউর সেলফস, নিজেদের মধ্যে ঝগড়াঝাটি করা ভালো নয় বা করো না, উপদেশ দিয়েছে। অ্যাডভাইস হলে কী বললাম একটু আগে, ইম্পারেটিভ সেন্টেন্স হবে। তাছাড়া ডুটা কি, ডুটা হচ্ছে ভার্ব, শেষে গিয়ে ফুল স্টপ, তাহলে কী হবে ইম্পারেটিভ সেন্টেন্স হবে, তাহলে কী হবে ইম্পারেটিভ সেন্টেন্স হবে। লেট মি গো দেয়ার, লেট দিয়ে বাক্য শুরু হলে কী হবে ইম্পারেটিভ সেন্টেন্স হবে, সবসময় মনে রাখবে লেট দিয়ে শুরু হলে ইম্পারেটিভ সেন্টেন্স হবে। আমাকে সেখানে যেতে দাও, প্রস্তাব দিচ্ছে, প্রপোজাল দিচ্ছে যে আমাকে ওখানে যেতে দাও হোক, ঠিক আছে। হলে কী হয়, প্রস্তাব হলে কী হয় বললাম, সাজেস্ট করা বোঝালে কিংবা হচ্ছে প্রপোজাল হলে সেটাও আমাদের ইম্পারেটিভ সেন্টেন্সের আওতায় পড়ে যাবে। আই টিচ ইউ ইংলিশ রেগুলারলি, আমি তোমাকে রেগুলারলি ইংলিশ শেখাবো, ঠিক আছে, শেখাই কিংবা শেখাবো, শেখাই যদি হয় তাহলে আমি কি করছি, আমি তোমাকে আমার সম্পর্কে বর্ণনা দিচ্ছি যে আমি কি করি, আমি তাকে ইংলিশ শেখাই, রেগুলারলি শেখাই, তাহলে আমার কারো কিছু সম্পর্কে বর্ণনা দেওয়া হলে কী হয়, বর্ণনা দেওয়া হলে কী হয় অ্যাসার্টিভ সেন্টেন্স হবে, অ্যাসার্টিভ সেন্টেন্স হবে। এবং অ্যাসার্টিভে তাছাড়া কী বললাম ফুল স্টপ আছে, সঙ্গে সাবজেক্টে দেখো আই আছে, তাহলে সাবজেক্ট ভার্ব এবং ফুল স্টপ থাকলে কী হয় অ্যাসার্টিভ সেন্টেন্স হয়। আমি দেখিয়ে দিচ্ছি এখন সাবজেক্ট বা অবজেক্ট থাকলে, মে গড পার্ডেন ইউর সিনস, ভগবান তোমার মানে পাপগুলোকে ক্ষমা করুক, ঠিক আছে, ক্ষমা করে দিক, তাহলে মে দিয়ে শুরু আছে, তাহলে প্রার্থনা করা যাচ্ছে যে গড কী করবে, গড তোমার পাপগুলোকে, তুমি যে পাপগুলো করেছো সেগুলো পার্ডন করবে, মানে ক্ষমা করে দেবে। তাহলে যে কোনো কিছুকে প্রার্থনা করা বোঝাচ্ছে যে ভগবান তোমার পাপগুলোকে ক্ষমা করে দিক, তাহলে এরকম প্রার্থনা করা বোঝালে কী বললাম আমরা, অপটেটিভ সেন্টেন্স বললাম। তাছাড়া মেয়ে দিয়ে থাকলে কী হবে অপটেটিভ সেন্টেন্স হয়, তাহলে এটা কী হবে অপটেটিভ হবে। তাহলে এগুলো একদম ভালো করে নিখুঁত করে ভালো করে তোমরা দেখো, ঠিক আছে, ভালো করে দেখো সেন্টেন্সগুলোকে বুঝে নাও, অনেকগুলো সেন্টেন্স 20খানা সেন্টেন্স দিয়েছি প্র্যাকটিসের জন্য। আগে প্র্যাকটিসটা যত বেশি করবে তত বেশি তোমরা শিখতে পারবে। আজকে ক্লাসে যা যা করলাম এগুলোকে সেই সেন্টেন্সগুলোকে ভিডিওটাকে পজ করে দাঁড় করে তোমরা এই ক্লাসটাকে আগে এই পর্যন্ত দেখবে, একদম একের এই এক্সারসাইজ করার আগে, এক্সারসাইজকে হাত দেওয়ার আগে তোমরা আগেই ক্লাসটাকে ভালো করে বুঝে নাও, আগের ক্লাসটাকে ভালো করে একদম নিখুঁতভাবে বুঝে নাও, এই ক্লাসটাকে অ্যাসার্টিভ ইন্টারগেটিভ ইম্পারেটিভ করতে ভালো করে বুঝে নাও। বুঝে নেওয়ার পরেই তোমরা ভিডিওটাকে পজ করে দিয়ে এই সেন্টেন্সগুলোকে তোমরা নিজেরা সমাধান করে ফেলো, কোনটা কোন সেন্টেন্স পাশে লিখে ফেলো, লিখে ফেলার পর ভিডিওটা অন করো, ভিডিও অন করে দেখো যে আমি যা উত্তর দিয়েছি তার সঙ্গে ঠিকঠাক আছে কিনা, তবেই দেখবে পারফেক্ট শিখে নিয়েছো, ঠিক আছে। আর একবার শিখে নিলে তারপর থেকে কোনো ধরনের সেন্টেন্স আর কোনো দিনই ভুল হবে না, এখান থেকে তোমরা রেগুলারলি করতে পারবে, ঠিক আছে। ওকে, চলো তারপরে কী বলেছি দেখো, জিজ্ঞাসা চিহ্ন দেওয়া আছে মানে কী হবে ইন্টারগেটিভ হবে, ঠিক আছে। প্রশ্ন করো হোয়ার হ্যাভ আই কেপ্ট মাই বুক, কোথায় আমি আমার বুকটা রেখেছি, তাহলে জিজ্ঞাসা করা বোঝাচ্ছে, যেগুলো কিছু প্রশ্ন করা বোঝালে কী হয় ইন্টারগেটিভ হয়। মে ইউ বি হ্যাপি, তুমি সুখী হও, তাহলে মে আছে প্লাস ফুল স্টপ আছে কী হলে অপারেটিভ সেন্টেন্স হবে। এবং তাছাড়া হচ্ছে তোমাকে সুখী থাকার কথা বলছে, তাহলে প্রার্থনা করা বোঝাচ্ছে তুমি সুখী হও, ঠিক আছে, তাহলে প্রার্থনা করা বোঝালে কী হয় অপারেটিভ হয়। দে ওয়াস্ট সিনেমা অ্যাট নাইট, তারা রাত্রে সিনেমা দেখে, তাহলে তারা দে দেখো সাবজেক্ট আছে, তারপরে কী আছে ভার্ব আছে, তাহলে সাবজেক্ট ভার্ব এবং শেষে ফুল স্টপ তাহলে কী হয় অ্যাসার্টিভ হয়। যদি আমরা মানে করে দেখি তাহলে কী হবে, তারা কী দেখছে, তারা রাত্রে সিনেমা দেখে বা দেখেছিল, সরি দে ওয়াচ সিনেমা অ্যাট নাইট, তারা রাত্রে সিনেমা দেখেছিল, তারা রাত্রে কী করেছিল না তারা সিনেমা দেখেছিল, তাদের সম্পর্কে বর্ণনা দেওয়া হচ্ছিল, তাহলে কোনো কিছু সম্পর্কে বর্ণনা দেওয়া হলে কী হয় অ্যাসার্টিভ সেন্টেন্স হয়, ঠিক আছে। তারপর সেট মি ফ্রি, আমাকে মুক্ত করে দাও, আমাকে মুক্তি দাও, তাহলে সেট মি ফ্রি, আমাকে মুক্তি দাও মানে কি, যে কোনো কিছুকে প্রস্তাব দিচ্ছে যে আমাকে মুক্তি দেওয়া হোক, ঠিক আছে, তাহলে কিংবা অনুরোধ করা বোঝাচ্ছে, তাই যদি হয় তাহলে সেটা কী হয় মানে আদেশ উপদেশ এবং অনুরোধ করা বোঝালে কী হয় ইম্পারেটিভ সেন্টেন্স হয়, তাহলে এটা কী হবে ইম্পারেটিভ সেন্টেন্স হবে। তারপর হুররে আওয়ার স্কুল হ্যাজ ওন দ্য প্রাইজ, কী আনন্দ আমাদের স্কুলটাতে প্রাইজ জিতেছে, তাহলে হুরে দিয়ে বিশ্বযোগ চিহ্ন রয়েছে, বিশ্বযোগ চিহ্ন রয়েছে, তাই বিশ্বযোগ চিহ্ন তাহলে কী হয় বিশ্বযোগ চিহ্ন থাকলে এক্সক্লামেটরি সেন্টেন্স হয়, এক্সক্লামেটরি সেন্টেন্স হবে। তারপর হচ্ছে অ্যালাস হাউ স্টুপিড, হ্যাঁ
মানে এরা হায়রে কত বোকা, আই হ্যাভ বিন ইন ট্রাস্টিং দ্য ম্যান, মানে আমি এই মানুষটাকে বিশ্বাস করে কি বোকামি না করেছি, কত বোকামি না করেছি, হায়রে কি হবে। তাহলে কোনো কিছু সম্পর্কে ফ্রাস্ট্রেশন, দুঃখ, হায়রে কি হবে না হবে, কত বোকা, যখন ব্যাখ্যা করতে পারছেন তখন কি হয়, তখন আমাদের এক্সক্লামেশন হয় না, আমরা দেখলাম যে হুররে, হ্যাঁ এই যে দেখো দেওয়া আছে, এই দেখো হুররে, সরো, এলাস, এলাস, এলাস মানে হায়, মানে দুঃখ বোঝাচ্ছে, হুররে মানে কি কি আনন্দ, তাহলে কি হয় এক্সক্লামেটরি সেন্টেন্স হয়, তাই না। তাহলে এটা দিয়ে হলো। তারপর কি আছে লাস্ট উদাহরণটা, না এখন তো অনেক বাকি আছে। দেখো হোয়াট এ গুড ফরচুন, কি ভাগ্য, কি তোমার ভাগ্য, তাহলে এই যে বিশ্বজনীন দেওয়া আছে মানে কি, এটা এক্সক্লামেটরি সেন্টেন্স হবে। তারপর কি আছে, ডু নট ক্রাই হেয়ার লাউডলি, এখানে জোরে জোরে কান্নাকাটি করো না, তাহলে ডু হচ্ছে ভার্ব, এটা হচ্ছে ফুল স্টপ, তাহলে ভার্ব এবং ফুল স্টপ থাকলে কি হয়, তাহলে এ হয় হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স হয়। তাছাড়া মানে করে বুঝো ডু নট ক্রাই হেয়ার লাউডলি, এখানে মানে জোরে জোরে কান্নাকাটি করো না, তাহলে কোনো কিছুকে কী বলছে, আদেশ করা, এটা আদেশ করা বোঝাচ্ছে, কিংবা হচ্ছে অর্ডার বোঝাচ্ছে, ঠিক আছে, মানে অর্ডার আদেশ বোঝাচ্ছে, বা রিকোয়েস্টও বলতে পারো, অনুরোধও বলতে পারে যে এখানে কান্নাকাটি প্লিজ, এখানে কান্নাকাটি করো না, প্লিজ কথা দেওয়া নেই, তবুও আমাদের বুঝতে হবে, অনুরোধও হতে পারে, হ্যাঁ এখান থেকে কান্নাকাটি করো না, ঠিক আছে। আবার কখনো বলতে পারে এই এখানে কান্নাকাটি করো না, তাহলে কখনো ইম্পারেটিভ সেন্টেন্সে কখনো একটা বাক্যকে আদেশও বোঝাতে পারে, অনুরোধও বোঝাতে পারে, তাহলে এটা কী ধরনের সেন্টেন্স, এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স। তারপর বাক্য কী বলেছে, দ্য ম্যান হ্যাজ বিন সাফারিং ফর এ লং টাইম, দীর্ঘদিন ধরে মানুষটা ভুগছে, তাহলে যখন মানুষের সম্পর্কে বর্ণনা দিচ্ছে, মানুষটা কী করছে না ভুগছে, সাফার করছে, তাহলে কোনো কিছু সম্পর্কে বর্ণনা দেওয়ালে কী হয়, অ্যাসার্টিভ সেন্টেন্স হয়। সাবজেক্ট থাকছে, ভার্ব থাকছে, তারপর অবজেক্ট থাকছে, মানে কি অ্যাসার্টিভ হয়। হাউ হ্যাভ ইউ, হাউ হ্যাভ ইউ মেড দিস কমেন্ট, কীভাবে তুমি এই কমেন্টটা করতে পারলে, তাহলে জিজ্ঞাসা দিয়েছি, প্রশ্ন করা বোঝাচ্ছিলে কী হয়, ইন্টারগেটিভ হয়। তারপর কি বলছে, কিপ দ্য বেবি হেয়ার, এখানে ছেলেটাকে রেখে দিও, তাহলে বেবি হেয়ার মানে এখানে ছেলেটাকে রাখার কথা বলছে, তাহলে আদেশ করছে, তাহলে কী হয় না ইম্পারেটিভ সেন্টেন্স হয়। হয়ে গেল পুরো বাক্য। তাহলে আশা করি তোমরা ক্লাসটাকে ভালোভাবে বুঝতে পেরেছো। তোমরা যেভাবে মেথড বললাম, প্রথম রয়েছে কি আমাদের আজকে ক্লাসের মূল সামারি একটুখানি বলে দিই শেষে গিয়ে। আজকে ক্লাসের সামারি থাকছে আমাদের, প্রথমে আমি শিখিয়েছি তোমাদের একদমভাবে যে আমাদের কীভাবে রোড ম্যাপ কীভাবে করবো, ইংলিশে কোন কোন জায়গাগুলোকে আমরা ভালো করে হিট দিয়ে পড়বো বা গুরুত্ব দিয়ে পড়বো, সেই জায়গাটাকে আমি দেখিয়েছি মূলত। তাহলে সেখানে আমরা পেয়েছি ইংলিশ চ্যাপ্টারগুলো থেকে পেয়েছি গ্রামার সেকশন পেয়েছি, ভোকাবুলারি সেকশন পেয়েছি, কম্প্রিহেনশন সেকশন পেয়েছি। তিনটে সেকশন থেকে আমরা বোঝালাম যে গ্রামারে কোন কোন চ্যাপ্টারগুলোকে আমরা করবো, ভোকাবুলারি কোন কোন চ্যাপ্টারগুলো করবো, কম্প্রিহেনশন কোনগুলোকে করবো, এটাকে বুঝিয়েছি। বোঝানোর পরে আজকে টোটাল ক্লাসটা আমি শুরু করেছি সেন্টেন্সের উপরে, কারণ সেন্টেন্স ছাড়া কোনো কিছু গ্রামার করা সক্ষম নয়। কীভাবে সক্ষম নয় সেটা আমি তিনটে উদাহরণের মধ্য দিয়ে ভালো করে বুঝিয়ে দিয়েছি তোমাদেরকে, ঠিক আছে। ভালো করে ভিডিওটাকে বারবার পজ করে দেখো, ভালো করে বোঝার চেষ্টা করো, তাহলে খুব অতি অল্প সহজে কিন্তু বুঝতে পারবে। সেন্টেন্সকে 5 ভাগে ভাগ করেছি, অ্যাসার্টিভ, ইন্টারগেটিভ, ইম্পারেটিভ, অপারেটিভ, এক্সক্লেমেটরি, কারণ আমরা সারাদিনে একটা লোক, একজন ব্যক্তি, একজন মহিলা, যাই বলো না কেন সারাদিনে 5 ধরনের কথাবার্তা বলে বা যত ধরনের কথাবার্তা বলে তার উপর ভিত্তি করে সেন্টেন্সকে 5টা ভাগে ভাগ করা হয়েছে। সেই 5টা ভাগ হচ্ছে অ্যাসার্টিভ, ইন্টারগেটিভ, ইম্পারেটিভ, অপারেটিভ এবং এক্সক্লেমেটরি, ঠিক আছে। পরেরটাই চলো, পরেরটা কি ডিটেল এক্সপ্লেনেশন দিয়েছি আমি, যে অ্যাসার্টিভ, ইন্টারগেটিভ, ইম্পারেটিভ, অপারেটিভ এবং এক্সক্লেমেটরি এর একদম নিখুঁতভাবে বর্ণনা দিয়েছি, বাংলা করে করে বুঝিয়েছি। প্রত্যেকে বাংলাটার উদাহরণটা দেখো, কাকে বলে বলেছি দেখো, সংজ্ঞাটা কী দিয়েছি দেখো, সঙ্গে যতগুলো উদাহরণ দিয়েছি সমস্ত উদাহরণগুলোকে নিজেরা নিজেদের মতন করে বোঝার চেষ্টা করো। যদি না বুঝতে পারো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, ওখানে হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করো, ঠিক আছে, আমি উদাহরণগুলো উত্তরগুলো বুঝিয়ে দেবো, ঠিক আছে, সময় করে। তাহলে এগুলোকে ভালো করে বুঝে, এবং সঙ্গে সঙ্গে মানের সঙ্গে সঙ্গে আমি তোমাদেরকে কী করেছি না, মানের সঙ্গে সঙ্গে তোমাদেরকে আমি সাইন দেখে কী করে বাক্যকে সেন্টেন্সকে চিহ্নিতকরণ করতে হয়, এখানে সেটা আমি নমুনা দিয়েছি। তাহলে এটাকে ভালো করে মানে একদম ভিডিওটাকে পজ করে দেখো, ওটা মানে করে বোঝার চেষ্টা, বুঝতে পারলে ভালো, তারা মানে করে বুঝে নিও। যে মানে করে বুঝে উঠতে পারছো না, পড়তে পারছো না, তোমরা কী করবে, এই সাইন দেখে বোঝার চেষ্টা করবে, সাইন দেখে ভালো করে বোঝার চেষ্টা করো। এবং শেষে আমি কী দিয়েছি, এক্সারসাইজ দিয়ে দিয়েছি, একদম 20খানা উদাহরণ দিয়ে দিয়েছি। তোমরা ভালো করে উপরের পথটাকে ভালো করে পড়ো, বুঝো, ভালো করে বুঝে বুঝে বোঝার চেষ্টা করো, বুঝে নিয়ে ভিডিওটাকে পজ করে এই উদাহরণগুলো, এই 20খানার যে প্র্যাকটিস দিয়েছি আমি, 20খানার প্র্যাকটিস তোমরা খাতায় উত্তরগুলো করো, 1-এর দাগ দিয়ে এই উদাহরণ, 2-এর দাগে এই উদাহরণ দিয়ে লেখো, লেখার পর আমি যে উত্তরগুলো বলেছি তার সঙ্গে মিলিয়ে দেখো, তাহলে ডিটেলস ক্লাসটা বুঝতে পারবে ভালো করে, আশা করি। ঠিক আছে, এই ছিল আজকে আমাদের ক্লাস। টাটা বাই বাই, আর ক্লাস থেকে বাড়াবো না, ভালো থেকো, ক্লাসটাকে ফলো করো, ঠিক আছে, ভালো করে পড়াশোনা করো এবং রেগুলার ক্লাসে জয়েন থেকো, ঠিক আছে। প্রত্যেকদিন ক্লাস থাকবে আমাদের রেকর্ডিং, এবং প্রত্যেকটা ক্লাসগুলোকে ভালো করে নিখুঁতভাবে